অধ্যায় ৪ গুপ্তচর বৃত্তির কলাকৌশল দ্য স্পাই স্ট্র্যাটেজি। সাধারণ জনগণের ধারণানুযায়ী গোয়েন্দা বৃত্তিতে নিয়োজিত একজন অপারেটর সব ক্ষেত্রেই একজন গুপ্তচর, কিন্তু বাস্তবে ব্যাপারটা তা নয়। তবে তিনি অর্থাৎ অপারেটর গোয়েন্দা কার্যক্রমের কলাকৌশল ও গুপ্তচর বৃত্তির ধরন সম্পর্কে ধারণা রাখেন। স্থাপনার একজন প্রশিক্ষকের মতে পূর্বে এমন একটা সময় ছিল যখন আইবিএ ট্রেনিং সেন্টারে অফিসারদের গুপ্তচর বৃত্তির ব্যাপক কলাকৌশল সম্পর্কে বিশদ প্রশিক্ষণ দেয়া হতো। পরবর্তীতে অন্য গোয়েন্দা সংস্থার, বিশেষ করে রাশিয়ার গোয়েন্দা প্রশিক্ষণ স্কুলের অভিজ্ঞতায় দেখা যায় এ ধরনের প্রশিক্ষণের লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। সুতরাং অল্প কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের শুধু তাদের বিশেষ সুনির্দিষ্ট কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে। সংগঠন, দি অর্গানাইজেশন। দেশের বিশেষ চাহিদা বা প্রয়োজনের সাথে খাপ খাইয়ে চলতে পারে এমন একটি সংস্থা হিসেবে রকে সংগঠিত করা হয়েছিল। এর আসল উদ্দেশ্য ছিল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে দেশের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা। শুধু দেশের বাইরে রয়ের কার্যক্রম বিস্তৃত এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে এর কোনো ভূমিকা প্রযোজ্য নয়। এর উদ্দেশ্য হাসিলের জন্য জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি নামে একটি কমিটি গঠন করার পর তার পরিচালক নির্বাচিত হন ভারতীয় সরকারের একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা। প্রধান ও জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির পরিচালক উভয়ই সরাসরি প্রধানমন্ত্রীর অধীন বলে বিবেচিত হন। পরিচালকের অধীনে ভারত সরকারের একজন অতিরিক্ত সচিব অফিস অফ স্পেশাল অপারেশনস এবং বিভিন্ন দেশ হতে গোয়েন্দা তথ্যাদি সংগ্রহের দায়িত্বে নিয়োজিত থাকেন। এছাড়াও তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা, ইলেকট্রনিক টেকনিক্যাল সেকশন ও সাধারণ প্রশাসন বিভাগের তদারকি করেন। অতিরিক্ত সচিবের মতো মহাপরিচালক নিরাপত্তাও প্রধানের আওতাধীনে দুটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন। এগুলি হচ্ছে এভিয়েশন রিসার্চ সেন্টার (ARC) এবং স্পেশাল সার্ভিস ব্যুরো (SSB). অতিরিক্ত সচিবের অধীনে ৫ জন যুগ্ম সচিব জয়েন্ট ডিরেক্টরস কর্মরত থাকেন, যাদের ৪ জন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এবং ৫ম জন ইলেকট্রনিক, প্রশাসনিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ নিয়ন্ত্রণ করেন। কাউন্টার এসপায়োনাজ, যা প্রাথমিক পর্যায়ে রয়ের দায়িত্ব হওয়া উচিত ছিল, তা আইবিএর ইন্টেলিজেন্স ব্যুরোর আওতাতেই থেকে যায়। ৪ জন যুগ্ম পরিচালক জয়েন্ট ডিরেক্টরস পৃথিবীর নির্দিষ্ট কিছু অংশের জন্য সুনির্দিষ্ট ৪টি ভিন্ন ডেস্ক নিয়ন্ত্রণ করেন। এর মধ্যে প্রথম এলাকা হচ্ছে পাকিস্তান, দ্বিতীয় এলাকা চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া, তৃতীয় এলাকা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা এবং চতুর্থ এলাকা পৃথিবীর অন্যান্য স্থান বা দেশ। ৪ দ্রষ্টব্য। এসব ডেস্কের সাথে কয়েকজন ডেস্ক অফিসার সংযুক্ত থাকেন, যিনি সদর দপ্তর ও বিদেশি স্থাপনা ওভারসি স্টেশনস এবং স্থাপনা প্রধানদের মধ্যে সংযোগ স্থাপন করেন। ডেস্ক অফিসারই হচ্ছেন স্থাপনা প্রধানের সাথে মূল সংযোগকারী, যেখানে স্থাপনা প্রধান কেস অফিসার ও অন্যান্যদের তদারকি করেন এবং তিনি সাধারণত দূতাবাসে কোনো লোক দেখানো আবরণের আড়ালে আন্ডারকভার কর্মরত থাকেন। ডেস্ক অফিসার আবার তার প্রতি বরাদ্দকৃত বিভিন্ন রেকর্ডপত্র সংরক্ষণের গুরু দায়িত্বও বহন করেন। এক্ষেত্রে কেস অফিসার তাকে আদিষ্ট অপারেশনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ করে থাকেন। সাধারণত একটি অপারেশন বা প্রজেক্টের জন্য একজন কেস অফিসার নির্দিষ্ট থাকেন, তবে মাঝে মাঝে ক্ষেত্রবিশেষে তাকে অন্য আরও ২-১টি প্রজেক্ট তদারকি করতে হতে পারে। কেস অফিসার বিভিন্ন সময় প্রধান এজেন্টের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন, যিনি প্রধান এজেন্ট আবার অন্যান্য এজেন্ট ও কেস অফিসারের মধ্যে প্রধান যোগাযোগকারী, এবং সাধারণত তিনি এজেন্টদের স্বদেশীয়, স্বজাতীয় বা স্বগোত্রীয় হয়ে থাকেন। একজন এজেন্ট, যিনি তৃণমূল পর্যায়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন, তিনি যে দেশে গোয়েন্দা কার্যক্রম চালানো হয় সে দেশীয় নাগরিক হিসেবে পরিচিত। আসলে একজন এজেন্টই হচ্ছেন একজন প্রকৃত গুপ্তচর। একটি গোয়েন্দা অপারেশনে প্রধান অবলম্বন হলেন একজন রাজপ্রতিনিধি, যিনি দূতাবাসে কূটনৈতিক হিসেবে সাধারণত রেজিডেন্ট এজেন্ট হিসেবে গোয়েন্দা জগতে পরিচিত। তিনি সাধারণত মূল অপারেশন ও গোয়েন্দা কার্যক্রমের গতিবিধির সাথে সমান তাল রক্ষা করে অপারেশনে মুখ্য ভূমিকা পালন করেন। একজন রেজিডেন্ট এজেন্ট কখনোই প্রকাশ্যে বা সরাসরি কোনো গোয়েন্দা কার্যক্রমের সাথে নিজেকে ঘুণাক্ষরেও জড়িয়ে ফেলেন না। তিনি সাধারণত অপারেশনের পরপর সবকিছু ঠিকঠাক করতে বা প্রমাণ নষ্ট করতে চেষ্টা করেন, এবং যদি অপারেশন ব্যর্থ হয় তবে বিভিন্ন দিক সামলাতে ব্যস্ত হয়ে পড়েন মাত্র। কখনো কখনো অবশ্য তিনি কেস অফিসার, স্থাপনা প্রধান ও অপারেশনের সমন্বয় সাধনও করে থাকেন। জনমনে সাধারণত ইন্টেলিজেন্স ও এসপায়োনাজ শব্দ দুটি নিয়ে সন্দেহ দেখা দেয় এবং স্বাভাবিকভাবেই এ দুটিকে গুপ্তচর বৃত্তির সমর্থক বলে ধারণা করা হয়।
আসলে ইন্টেলিজেন্স বলতে যখন কোনো দেশ তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহের যে চেষ্টা চালায় তাকে বোঝানো হয়। সেখানে তথ্য সংগ্রহকারী সংস্থা বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী, সরকার, ব্যবসা বাণিজ্য, শিল্প, এমনকি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্কেও তথ্য সংগ্রহ করে থাকে। এ ব্যাপারে মাইলস কোপল্যান্ডের ভাষায় যে কোনো সরকারি কর্মকর্তা, তিনি যে পর্যায়েই কর্মরত না থাকুন না কেন, যখন তিনি সরাসরি গোয়েন্দা বৃত্তির জন্য তথ্য সংগ্রহ করেন, তখন তাকে একজন ইন্টেলিজেন্স কর্মকর্তা বলা যায়। এই সমস্ত কর্মকর্তা হতে পারেন রাষ্ট্রদূত, অ্যাটাশে, সামরিক, নৌ, বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্যিক, পেট্রোলিয়াম অথবা কৃষি সংক্রান্ত অর্থাৎ সর্বক্ষেত্রের কর্মকর্তা, এমনকি প্রশাসনিক ও উপদেষ্টার কাজে নিয়োজিত ছাড়া সকল দূতাবাস কর্মকর্তা-কর্মচারী ইন্টেলিজেন্সের সাথে জড়িত থাকতে পারেন। কিন্তু এসপায়োনাজ একটা ভিন্ন ধরনের গোয়েন্দাবৃত্তি, যা সাধারণত যে সব তথ্য স্বাভাবিকভাবে সংগ্রহ করা যায় না তা সংগ্রহের ওপর জোর দেয়। ইন্টেলিজেন্সের মতো নিরাপত্তা নিশ্চিতকরণের একই উদ্দেশ্যে এক্ষেত্রে বিশেষ অপারেশনের মাধ্যমে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হয়। বর্তমানকালে একটি বৈদেশিক গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করতে হয়। সেক্ষেত্রে কখনো মুক্ত স্বাধীনভাবে প্রাপ্ত তথ্য সংগ্রহ ও এর বিশ্লেষণ থেকে শুরু করে জটিল বিশেষ অপারেশন পর্যন্ত এর আওতার মধ্যে পড়ে, এবং এগুলো পরিচালনার জন্য সাধারণভাবে পরিচিত একটি স্পাই স্কুলের অত্যন্ত প্রয়োজন আছে। খ. গোদাদিয়া হোস্টেল। রয়ের জন্য প্রথম প্রশিক্ষণ স্কুল স্থাপন করা হয় গোদাদিয়া হোস্টেলে। এই স্থানটি ছিল নয়াদিল্লির এক প্রান্তে একটি একমুখী রাস্তার উপর আনন্দ পর্বত পাহাড়ের চূড়ায়। এ ভগ্নপ্রায় জীর্ণশীর্ণ আদিম প্রশিক্ষণ শিবিরটি দীর্ঘদিন থেকেই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। হয়তো ব্রিটিশদের কাছ থেকে এ পরিবেশে প্রশিক্ষণ পাওয়ার জন্য আইবি কর্মকর্তারা এ ধরনের একটি স্থান প্রশিক্ষণের জন্য নির্বাচন করেছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্রিটিশরা জেলখানায় তাদের গোয়েন্দা প্রশিক্ষণ পরিচালনা করত, এবং এ ধরনের একটি গোপনতার বাতিক থেকেই সম্ভবত আইবি কর্মকর্তারা আনন্দ পাহাড়ে গোদাদিয়া হোস্টেলকে বেছে নিয়েছিলেন। এই স্কুল ভবনটি প্রতিষ্ঠার পর কিছুদিন তাদের নতুন রিক্রুটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল। গ. বসন্ত বিহার ভবন। এর সংগঠন বৃদ্ধির সাথে সাথে সমানুপাতিক হারে এর চাহিদারও বৃদ্ধি ঘটে। তাই দক্ষিণ দিল্লির আবাসিক এলাকার একটি সিনেমা হলের পিছনে একটি নতুন বাড়ির দখল নেওয়া হয়। পরে স্থান পরিবর্তনের পূর্ব পর্যন্ত এ বাড়িতেই কাজ চালানো হতে থাকে। তখন রাজধানীতে প্রয়োজনীয় স্থানের দুষ্প্রাপ্যতা এক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। 1936 সালের শুরুতে অনেক ব্যাপক পরিসরের একটি জায়গা চিহ্নিত করা হয়। সেটি ছিল বসন্ত বিহার আবাসিক এলাকায় একজন প্রাক্তন বিমান বাহিনী প্রধানের বাড়ি। বসন্ত বিহারের স্কুল স্থানান্তরের সাথে সাথে দুপাশে দুটি 4তলা সহযোগী বিল্ডিং সহ রয়ের নিজস্ব 11 তলা বাড়ি তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়। এক্ষেত্রে পরিকল্পনাকারীরা সব অপারেশনাল শাখাসহ পুরো সংস্থাটিকে একই ছাদের নিচে আনার ধারণা কার্যকর করেন। এই সিদ্ধান্ত শুধু নিরাপত্তার খাতিরেই নয়, বরং সংস্থাকে সাবলীল ও স্বল্প খরচে পরিচালনার জন্য প্রণয়ন করা হয়। কিন্তু অফিসসমূহ প্রথম দিকে কাছাকাছি বা একত্রে অবস্থিত ছিল না, যা বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় সাধনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, কারণ এগুলো রাজধানীর বিস্তৃত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সে সময় প্রধান বিজয় চকের কেন্দ্রীয় সচিবালয় দক্ষিণ ব্লকে বিভিন্ন পর্যায়ে সমন্বয়ের জন্য অল্প কিছু কর্মচারী দিয়ে তার কার্যক্রম চালাচ্ছিলেন। অন্যদিকে অন্যান্য বিভিন্ন বিভাগগুলো ছিল অফিস পাড়ার পূর্ব ব্লকের 2 তলায়, কিছু কনট প্লেসের দোকান ও ব্যবসা বাণিজ্যে এলাকার উঁচু বাড়িগুলোয়, কিছু FICCI বিল্ডিংয়ে, যা বর্তমানে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এবং স্পেশাল অপারেশন শাখার অফিস ছিল রামকৃষ্ণপুরমে। এগুলো সবই ছিল ভাড়া করা বাড়ি। এ প্রেক্ষিতে রয়ের জন্য নতুন কমপ্লেক্স তৈরির প্রকল্প অনুমোদন করা হয়, এবং 1976 সালে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে ওই কমপ্লেক্স তৈরির জন্য নিযুক্ত করা হয়। কিন্তু হঠাৎ কংগ্রেস সরকারের পতনে ও কিছুটা আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্বে অফিসসমূহ একত্রীকরণের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যদিও বাড়ি তৈরি অব্যাহত থাকে, তবে দিল্লিওয়ালারা এর নামকরণ করেন স্পাই হাউস নামে। রয়ের নিজস্ব সুবৃহৎ বাড়ি তৈরির প্রচেষ্টাকে অভিহিত করা হয় পক্ষপাতদুষ্ট আচরণ বলে। জনতা সরকার ক্ষমতায় আসার পরপর অতি উৎসাহী কিছু ব্যক্তি ইন্দিরা গান্ধীর শাসনামলে রয়ের বিভিন্ন রক্ত খুনাখুনি ও দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিষয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন।
বিভিন্ন জনের অপপ্রচারেও এ ধরনের ভাবমূর্তির প্রেক্ষিতে নতুন আদেশ দেয়া হয়, যেখানে রকে নতুন তৈরি কমপ্লেক্স অন্যান্য সংস্থার সাথে ভাগাভাগি করে অফিস স্থাপনের জন্য বলা হয়। সুতরাং একই বাড়িতে এবং একই ছাদের নিচে সকল স্থাপনা বা ওয়ান রুফ কনসেপ্টে চিন্তা বিনা আপত্তিতে ত্যাগ করে চুপচাপ অন্য পন্থা গ্রহণ করে। এ পরিণামদর্শী গোপন ব্যবস্থায় রয়ের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা কিছু কম পরিচিত স্থাপনা ও শাখাকে ওই বাড়িতে স্থানান্তর করেন, যা পরে অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়েছিল। বিরোধী চক্র এ ধরনের কোনো ব্যাপার সন্দেহ করার পূর্বেই ঘটনার আবর্তে কংগ্রেস সরকার আবার ক্ষমতায় ফিরে আসে এবং এর সাথে সাথে কমপ্লেক্স নিয়ে সকল জল্পনা কল্পনা হইহুল্লোড় ধীরে ধীরে থিতিয়ে যায়। প্রশিক্ষণ স্কুল। প্রশিক্ষণ স্কুল, যা হাউস নামে চিহ্নিত, তা পরিচালক প্রশিক্ষণ সহ ৫ জন প্রশিক্ষক দ্বারা পরিচালিত, যা সকলেই স্থায়ীভাবে নিয়োগকৃত। ১৯৭০ সালে বৈদেশিক ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কিত স্কুলের প্রশিক্ষণ এই স্কুলের আওতায় আনা হয়। ডাইরেক্টরেট জেনারেল অব সিকিউরিটির অধীন সকল এজেন্সি এর সীমারেখায় পড়ে, তবে টেকনিক্যাল ও বিশেষ কোর্সের অপারেশনাল ট্রেনিংয়ের জন্য অন্যান্য সংস্থার প্রশিক্ষক ও প্রশিক্ষণের সাহায্য চাওয়া হয়। মোটামুটি এভাবে সকল প্রশিক্ষণ একই জায়গায় দেওয়া সম্ভব হয়ে ওঠে। শুরুতে ইন্টেলিজেন্স জগতে নতুন যোগদানকারী প্রশিক্ষণার্থীদের নিয়ে প্রশিক্ষকেরা দারুণ সমস্যায় পড়েন। সে সময় ১৯৬৮ সালের দিকে বিভিন্ন সংস্থা থেকে কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছিল, যারা অনেকেই ছিলেন পুলিশ, আইবি ও সশস্ত্র বাহিনীর সদস্য। ইতিমধ্যেই তারা তাদের পূর্বের সংস্থায় একটি সম্পূর্ণ ভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করার পর হঠাৎ করে ইন্টেলিজেন্স ও এসপিওনাজ সংক্রান্ত প্রশিক্ষণে বেশ অসুবিধায় পড়ে যান। একজন প্রশিক্ষক পরে মন্তব্য করেন, এ সমস্ত নতুন প্রশিক্ষণার্থীদের প্রায় ব্রিটিশ, রুশ ও আমেরিকান গুপ্তচরের বিভিন্ন উদাহরণ দেয়া হতো এবং তারা প্রতিনিয়তই একইরূপ ভারতীয় গুপ্তচরের কোনো ঘটনা শোনার আগ্রহ দেখাতেন, কিন্তু এ ধরনের খেলায় গুপ্তচর বৃত্তিতে নতুন হওয়ায় ঐরূপ উদাহরণ দেওয়া বেশ কঠিন। গুপ্তচর বৃত্তির উদাহরণ টানা একজন প্রশিক্ষকের কাছে খুবই প্রিয়, কারণ এটা শুধু শুনতে ভালো লাগে তাই নয়, বরং এ ধরনের বিভিন্ন কাহিনী পার্থিব এসপিওনাজ বিষয়াবলীর মধ্যেও আনন্দদানে সক্ষম। নবজীবনের শুরুতে তাকে অবশ্য বিদেশে থাকাকালীন এজেন্ট বা স্পাই, গুপ্তচর রিক্রুট করার কলাকৌশলগুলো ভালোভাবে রপ্ত করতে হয়। একটি সুবিন্যস্ত, সুসংগঠিত গোয়েন্দা চক্রে একজন ইন্টেলিজেন্স এজেন্টের কাজ কারবার এতই গতানুগতিক যে সে সাধারণ জ্ঞান ও সহজ কর্মকুশলতা প্রয়োগে ওই ধরনের কার্যক্রম সহজেই চালিয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে নিয়োগকৃত এজেন্টকে কিছু মৌলিক কার্যপ্রণালী সম্পর্কে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন হয়ে পড়ে, যেখানে তাকে এজেন্টকে নিরাপত্তা কর্মীদের পাতা ফাঁদ শনাক্তকরণ কৌশল, অনুসরণ এড়িয়ে নির্ধারিত মিটিং প্লেসে যাবার পদ্ধতি, মিটিং প্লেস নির্বাচন ও শনাক্তকরণ করা এবং সে এলাকা নিরীক্ষণ মুক্ত কিনা তা পরীক্ষা করা বা জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। যদি কোনো জটিল পরিস্থিতির উদ্ভব হয় যেখানে পেশাদারী অভিজ্ঞতার প্রয়োজন, সেখানে কোনোভাবেই খামখেয়ালির সুযোগ নেই। আবার বিভিন্ন যুক্তিযুক্ত কারণে একজন এজেন্টের মাঝে অতিমাত্রায় পেশাদারী মনোভাব থাকা উচিত নয়, কারণ এ ধরনের অতি পেশাদারী মনোভাব তার চালচলনে নির্দিষ্ট ছকের প্রবর্তন ঘটায়, যা সহজেই শনাক্ত করা সম্ভব। তাই একজন গুপ্তচর তার ওপর অর্পিত দায়িত্ব পালন করা পর্যন্ত তাকে ঢেকে রাখাই শ্রেয়। এসব কিছুর মধ্য দিয়ে এর মাঝে প্রশিক্ষণ ও প্রভাবিতকরণের ইন্ডক্ট্রিনেশন, বিশেষ মতবাদে শিক্ষা দেয়া কাজ সম্পন্ন করা হয়। অঙ্গীকারের প্রতি নিবেদনশীলতা ও খুঁটিনাটি ক্ষেত্রেও প্রশিক্ষণার্থীদের আশাব্যঞ্জক সাফল্য অর্জিত হতে দেখা যায়। এ ব্যাপারে একজন প্রশিক্ষকের ভাষা হচ্ছে, মাঠ পর্যায়ের প্রশিক্ষণ শেষে একজন প্রশিক্ষণার্থী নিজেকে অত্যন্ত দৃঢ়চেতা বলে ভাবতে শেখে। আপনার সম্মুখে যখন তারা উপস্থিত হবে, তখন তাদের প্রয়োজনীয় দক্ষতা ও উদ্দেশ্য বিচারের জন্য তাদের চোখের দিকে চেয়ে দেখার কিছুই নেই, বরং অনিয়মিত চলনে রুক্ষ পদযুগলই আপনার আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট। নতুন ধারণা। ১৯৭০ সালের পর এর নীতিমালা ব্যাপকভাবে পরিবর্তিত ও পরিবর্ধিত হয়, যদিও মৌলিক নীতিমালা অপরিবর্তনীয় থাকে। নতুন দর্শনের প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল ৭০-এর দশকের প্রথম দিকে কোনো এক সময়। প্রাথমিকভাবে রিক্রুট করা বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে পুলিশ ও আইবি এর কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি পরবর্তীতে বিপুল পরিমাণে উচ্চপদস্থ আইসিএস কর্মকর্তা, প্রশাসক ও বিশেষ টেকনিক্যাল পেশায় বিশেষ দক্ষ ব্যক্তিদের এ অন্তর্ভুক্ত করা হয়। পেশাদারী ব্যক্তিরা তাদের নিজস্ব পেশায় অভিজ্ঞ ছিলেন, তবুও তাদের পেশা সম্পর্কে খুঁটিনাটি পুনরায় মনে করিয়ে দেয়া ও গোয়েন্দা বৃত্তিতে সজাগ করে তোলার জন্য স্বল্পমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। এজন্য প্রশিক্ষণ কোর্সে তাদের গোয়েন্দা বৃত্তিতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা থাকে।
বিশেষ করে নিড টু নো, যার যতটুকু জানা দরকার, নীতি এক্ষেত্রে বারবার স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। নতুন কর্মকর্তাদের সাথে তাদের পূর্বেকার কর্মস্থলের কর্মকর্তাদের সম্পর্ক ছিল কিছুটা সোজাসুজি ও কিছুটা মেজাজ মর্জি অনুযায়ী সমান্তরাল ধরনের, কিন্তু গোয়েন্দা সংস্থার নির্যাস বা উপাদান হচ্ছে সরাসরি ধাঁচের সম্পর্ক। নতুন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের ফলে সাংগঠনিক গঠন, পরিচালনা দক্ষতা ও নতুন নতুন ধারণার উদ্ভাবনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হয়, যা এতদিন অবহেলিত হয়ে আসছিল। এক্ষেত্রে তথ্য বিশ্লেষণ শুধু সদর দপ্তরে সরাসরি আওতায় রাখা হয়, এছাড়া অন্যান্য কার্যক্রম মোটামুটি একই রকম থাকে। এরপরও একজন বয়োজ্যেষ্ঠ কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোয়েন্দা কাজে অভিজ্ঞ হয়ে ওঠার জন্য আরও কিছু প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। এভাবে প্রশিক্ষণ কোর্স একটি অতি উঁচুমানের বৈজ্ঞানিক কর্মসূচি ও লক্ষ্যাভিমুখী কর্মসূচিতে উন্নীত হয়। অতঃপর একজন বৈদেশিক ইন্টেলিজেন্স অপারেটিভ একজন ডেস্ক অফিসারের সহকারী রূপে প্রাথমিক পর্যায়ে সাধারণত একটি কম গুরুত্বপূর্ণ ডেস্কে যোগদান করেন। ভারতের সাথে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও আচরণ বিভিন্ন ডেস্কের গুরুত্ব নির্ধারণ করে। অন্য অপারেটিভরা মাঠ পর্যায়ে সহকারী কেস অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। উভয় ক্ষেত্রেই নতুন অপারেটররা 2 বছর পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যান। কর্মধারা। অন্যান্য গোয়েন্দা সংস্থার মতো এর অপারেটিভদের কর্মধারাও মোটামুটি একই রকম। পূর্বোল্লেখিত রেসিডেন্ট প্রথাগত ঐতিহ্যে ইন্টেলিজেন্স কার্যক্রমের প্রধানতম খুঁটি বিশেষ। যেখানে কোনো অপারেশনের প্রয়োজন পড়ে, তিনি সাধারণত তার পার্শ্ববর্তী কোনো দেশ থেকে তা নিয়ন্ত্রণ করেন। যেমন মিশরে কোনো অপারেশনের তত্ত্বাবধানের জন্য বৈরুত বা বাগদাদে তিনি অবস্থান করবেন। যে দেশে তিনি থাকেন সেখানে তিনি বৈধ বাসিন্দা হিসেবেই থাকেন এবং সে দেশের কোনো স্থানীয় আইনকানুন ভঙ্গ করেন না। তিনি অবশ্যই অর্থনৈতিকভাবে সচ্ছল, সমাজে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং অতি অবশ্যই একজন ভারতীয়। কোনো প্রকারেই তিনি গুপ্ত বা প্রকাশ্য অপারেশনের সাথে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত হন না, কিন্তু মাঠ পর্যায়ের সকল অপারেটর ও এজেন্টদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করেন এবং কেস অফিসার ও স্টেশন চিফ বা স্থাপনা প্রধানের সাথে তার নিয়মিত যোগাযোগ থাকে। কেস অফিসার যিনি কোনো প্রজেক্টে জড়িত, তিনি সেক্ষেত্রে সকল অপারেশনাল রেকর্ডপত্র সংরক্ষণ ও সাথে সাথে শুধু সুনির্দিষ্ট কোনো অপারেশনের জন্য রিক্রুটমেন্টের ঝামেলা ও তৎসংক্রান্ত সাক্ষাৎ আলোচনার ব্যবস্থা করে চলমান অপারেশনের অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি মাঠ পর্যায়ের অপারেটিভদের সাথে সময় সময় সরাসরি বা প্রধান এজেন্টের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখেন। প্রধান এজেন্ট যে দেশে অপারেশন চালানো হয় সে দেশের নাগরিক ও রিক্রুট করা এজেন্টের সাথে তার বৈধ যোগাযোগ রক্ষার উপর থাকে। মাঠ পর্যায়ের এজেন্টদের দায়িত্ব হচ্ছে কেস অফিসারের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, যার মাধ্যমে তিনি অপারেশন সম্পর্কিত সর্বশেষ খবরাখবর পেতে পারেন। এ ধরনের প্রয়োজনীয় তথ্যপাত্র সংগ্রহের জন্যই কেস অফিসার প্রধান এজেন্টের মাধ্যমে এজেন্ট নিয়োগ করে থাকেন। একজন গুপ্তচর এভাবেই বর্ষিতে ধরা পড়ে। বাস্তবে এ সকল এজেন্টই অপারেশনের সদস্য, যাদের প্রকৃত গুপ্তচর বলা যেতে পারে। এজেন্টরা যে দেশে অপারেশন পরিচালিত হয় সে দেশেরই নাগরিক ও দেশের স্বার্থের বিরুদ্ধে তারা গুপ্তচর বৃত্তিতে নিয়োজিত হয়। দেশের প্রতি বিশ্বাসঘাতকতাই, তা যে কোনো কারণেই হোক না কেন, এদের এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্তির পূর্বশর্ত। একজন এজেন্টকে কখনো নিয়োগের সাথে সাথে কাজে লাগানো হয়, আবার কখনো কখনো তাকে ভবিষ্যতের জন্য হিমাগারে রেখে দেওয়া হয়। এ সমস্ত ক্ষেত্রে নির্দেশ দেন সাধারণত স্থাপনা প্রধান বা সরাসরি এর দিল্লিস্থ সদর দপ্তর। এ ধরনের এজেন্টদের অবস্থার পরিপ্রেক্ষিতে কভার সরে যাওয়ায় অস্বীকার করা হয় বা ত্যাগ করা হয়, তবে যারা কূটনীতিক আবরণে আবৃত থাকেন তারা সাধারণত অনাস্থাভাজন বা অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষিত হন। একজন রেসিডেন্ট এজেন্ট ও কেস অফিসারের মধ্যে যোগাযোগের ফাঁকে তার কার্যক্রম পরিচালনা করেন এবং কখনোই এজেন্টের সাথে সরাসরি যোগাযোগে আসেন না। সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে তিনি নিরাপদে কলকাঠি নাড়েন এবং যদি কখনো অবস্থা বিন্দুমাত্র বেগতিক বলে আভাস পাওয়া যায়, তবে তৎক্ষণাৎ তার সকল সম্পৃক্ততা মুছে ফেলার ক্লিনিং আপ বা মপ আপের ব্যবস্থা থাকে। বিশেষ করে অপারেশনসমূহের ধরন ও প্রাধান্য বিবেচনা করে রেসিডেন্ট সাধারণত একটির বেশি অপারেশন তত্ত্বাবধান করেন না, কারণ যদি অপারেশন ভুল হয়ে যায় বা বাতিল করতে হয় তবে শুধু একটি বাতিল করে অন্যগুলোর গোপনীয়তা রক্ষা করা যায়। পুরাতন পদ্ধতিতে স্পাই নেটওয়ার্ক গড়ে তোলা বর্তমান বাস্তবতায় অপ্রয়োজনীয় ও অতীত দিনের স্মৃতি। যদিও এখন পর্যন্ত কোনো এজেন্সি নাছোড়বান্ধার মতো এ ধরনের নেটওয়ার্ক পদ্ধতিতে কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাধারণত এ ধরনের নেটওয়ার্ক পদ্ধতিতে ব্রিটিশ ও জার্মান এজেন্টরা পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল। পর্যায়ক্রমে এ পদ্ধতি উভয় দেশের প্রচুর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে একজন এজেন্ট ধরা পড়লে পর্যায়ক্রমে অন্য এজেন্টরাও ধরা পড়ে। একজন গুপ্তচর ধরা পড়ার পর যখন তাকে কথা বলতে বাধ্য করা হয়, তখন জনবল ও সম্পদ উভয় দিকে অপূরণীয় ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। বর্তমানে বিজ্ঞানের ক্রম উন্নতিতে তৃতীয় মাত্রা পদ্ধতি কথা আদের জন্য এক ধরনের নির্যাতন পদ্ধতি ইতিহাসের বিষয়।
বরং তার স্থলে ট্রুথ সিরাম ও অন্যান্য বিজ্ঞানী পদ্ধতিতে একজন এজেন্টের কাছ থেকে অতি সহজেই বহু কথা আদায় সম্ভব, যতটা না সম্ভব ছিল দ্বিতীয় মহাযুদ্ধে বলপ্রয়োগে ও নির্যাতনের মাধ্যমে একজন এজেন্টের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করা। পদ্ধতির যদিও পরিবর্তন হয়েছে, তবু একজন এজেন্ট এখনও বন্দুকের নলের সামনেই তার কাজ চালিয়ে যাচ্ছে। সে যত কম জানবে, অর্থাৎ যা জানার দরকার শুধু তা জানবে, তাতে তারও যেমন লাভ, তেমনি যে দেশ তাকে নিয়োগ করেছে সে দেশেরও তেমন লাভ। কিংবদন্তি। একজন গোয়েন্দা বা এজেন্ট জনগণের নিকট প্রায় ক্ষেত্রেই, বিশেষ করে গোয়েন্দা কল্পকাহিনী ও গোয়েন্দা পেশার বিশেষ বৈশিষ্ট্যের কারণে বিকৃত রূপে চিহ্নিত হন, কারণ জনসম্মুখে তাকে গোয়েন্দা বা এজেন্ট বলে চিহ্নিত করা সম্ভব নয় এবং তার অপারেশনগুলোর রেকর্ড থাকে লোকচক্ষুর অন্তরালে। সে কল্পকাহিনীর একজন সুপার এজেন্ট, জেমস বন্ড, যে অনুমতিহীন রোমাঞ্চপ্রিয় অন্ধকারের নাম গোত্রহীন বাসিন্দা বলে প্রতিবিম্বিত। আসলে একজন ভালো এজেন্টের গুণাবলী মোটামুটি এর বিপরীত। তার প্রধানতম গুণ হতে হবে তার জন্য নির্ধারিত অপারেশন টার্গেটে অলক্ষ্যে চিহ্নিত না হয়ে পৌঁছানোর ক্ষমতা, যা একজন এজেন্টের জন্য সাধারণত অত্যন্ত কঠিন ও জটিল কাজ। যতক্ষণ না পর্যন্ত সে নির্ধারিত অপারেশন সীমানায় পৌঁছতে সক্ষম, ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজের লোক বলে বিবেচিত হবে না। এখানে প্রচলিত আরেকটি ধারণার উল্লেখ করতে হয়। আমরা অনেকেই মনে করে থাকি যে একজন এজেন্ট যে দেশের কাজ করছে তাকে অবশ্যই সে দেশে নাগরিক হতে হবে। আসলে এক্ষেত্রে গোয়েন্দাবৃত্তিতে বেশি বিবেচ্য বিষয় হচ্ছে এজেন্ট কোন দেশের হোক তা কোনো ব্যাপার নয়। যে বা যার প্রয়োজনীয় অপারেশনাল এরিয়াতে পৌঁছানোর ক্ষমতা আছে তাকে মূলত প্রাধান্য দেওয়া হয়। এখানে উদাহরণস্বরূপ বলা যায়, একজন ভারতীয় এসপায়োনেজ অপারেটিভের পক্ষে কখনোই পাকিস্তানি পারমাণবিক স্থাপনায় ঢুকে তথ্য সংগ্রহ সম্ভব নয়। কাজেই পারমাণবিক বোমার তথ্য সংগ্রহের জন্য ওই স্থাপনায় কর্মরত কোনো পাকিস্তানি বা অন্য দেশীয় ব্যক্তিকে নির্বাচন করা হবে না। এই রূঢ় বাস্তবতা আবার অনেকের মনে ডাবল এজেন্ট ভীতি জন্ম দেয়, যেখানে সে এক ঢিলে দুই পাখি মারার তালে থাকে। এসব ক্ষেত্রে সাধারণত এরকম হতে পারে, তবে বেশিরভাগ সময় সে অন্য পাখের কোনো কাজে লাগে না, কারণ যখনই একটি ইন্টেলিজেন্স এজেন্সি একজন ডাবল এজেন্ট নিয়োগ করে, তখন থেকে তাকে তাদের গুরুত্বপূর্ণ যে কোনো তথ্য প্রদান থেকে বিরত থাকে বা এমনভাবে বিকৃত তথ্য সরবরাহ করে যা আসলের মতো মনে হলো শত্রুপক্ষের কোনো কাজে লাগার উপযুক্ত নয়। এজেন্ট ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে একজন ফ্রিল্যান্স ও গুপ্তচর বৃত্তিতে নিয়োজিত হন। সদর দপ্তরে একজন কেস অফিসার এক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণ করে থাকেন। তিনি বিভিন্ন স্টেশন চিফদের আওতায় কাজ চালিয়ে যান, যেখানে স্টেশন চিফরা তার উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না, তবে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে তার উপস্থিতি স্টেশন চিফদের জানানো হয়। তার কার্যক্রম অত্যন্ত বিস্তীর্ণ পরিধির এবং সাধারণত তিনি এজেন্ট নিয়োগ করেন না। অবশ্য ক্ষেত্রবিশেষে তিনি তাও করে থাকেন, তবে সেক্ষেত্রে তার এজেন্টদের সাথে কাট আউট বা মধ্যস্থ ব্যক্তি ব্যতীত সরাসরি যোগাযোগ থাকে। কেস অফিসার তার দেশ ত্যাগের পূর্বে তাকে খুঁটিনাটি সর্ববিষয়ে বিস্তারিত জ্ঞানদান করেন। যদিও তার কার্যক্রম গোপনীয় ও অবৈধ, কিন্তু তার পরিচয় বা আবরণ বৈধ হিসেবে চিহ্নিত হয়। এখানে তিনি এমনভাবে বিদেশ পাড়ি দেন যেন তার প্রয়োজনই তাকে সেখানে নিয়ে যাচ্ছে। বৈধ পরিচয় দানকারী যে কোনো একজন ব্যক্তিত্বের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হতে পারেন, যেমন একজন ছাত্র, পর্যটক, সাংবাদিক, বিমানের কর্মকর্তা, কর্মচারী বা ব্যবসায়ীও ফ্রিল্যান্স হিসেবে গুপ্তচর বৃত্তিতে নিয়োজিত থাকেন। তার কার্যক্রম রাজনৈতিক পরিস্থিতির সাধারণ বিশ্লেষণ, তথ্য নিরূপণ থেকে আরম্ভ করে বিশেষ লক্ষ্যে পর্যন্ত বিস্তৃত, যেখানে তার পেশাভিত্তিক পরিচয় তাকে বিশেষ লক্ষ্যে পৌঁছতে ও তথ্য আদায় সাহায্য করে থাকে। তার কার্যক্রম তার পর্যায়ক্রমিক ভ্রমণের উপর ভিত্তি করে আবর্তিত হয়। সকল পর্যায়ে তিনি একজন অনুচর হিসেবে পর্যাপ্ত সম্মানই পান, যাতে করে সংস্থার সাথে যোগাযোগ অক্ষুণ্ণ থাকে এবং কেস অফিসারের নিকট তিনি আসল নামে পরিচিত হন, তবে রেকর্ডপত্রে তিনি সাংকেতিক নামে নথিভুক্ত থাকেন। এসপায়োনেজের ক্ষেত্রে সাফল্য পুরোপুরি নির্ভর করে উদ্বোধনের সার্থকতার ওপর। এখানে উদ্দেশ্যে তারতম্য থাকতে পারে, কিন্তু প্রশ্ন থেকেই যায় যে কেন একজন লোক গুপ্তচর হতে আগ্রহ প্রকাশ করে। এর উত্তরে বলা যায়, কেউ অতিমাত্রায় দেশপ্রেমবোধ কারণে, কেউ রোমাঞ্চের আশায়, আবার কেউ শুধু টাকার আশায় এই জগতে পা বাড়ায়। অবশ্য এই তিন শ্রেণী ছাড়াও আরেকদল যারা এসপায়োনেজকে পেশা হিসেবে বেছে নিতে ইচ্ছুক, তারাও গুপ্তচর বৃত্তির খাতায় তাদের নাম লিপিবদ্ধ করেন। তবে সব ক্ষেত্রে উদ্বোধনের ব্যাপারটি সম্পর্কিত থাকে। একজন প্রকৃত দেশপ্রেমিক তার সাধারণ মানের বুদ্ধিমত্তা নিয়ে কোনো প্রশিক্ষণ ছাড়াই একজন গুপ্তচর হিসেবে সার্থকতা লাভ করতে পারেন, যদিও তার কার্যক্রম একজন নিয়োজিত ও প্রশিক্ষিত গুপ্তচরের চেয়ে সীমিত পর্যায়ে আবর্তিত হবে। একজন নিয়মিত এজেন্টই কেবল গুপ্তচর বৃত্তির কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ পেয়ে থাকেন। এ ধরনের গুপ্তচরদের কখনও কোনো ক্ষেত্রে দেশের সার্বিক ইন্টেলিজেন্স সম্পর্কে জানানো হয় না, কারণ এ জগতে সব কার্যকলাপ পরিচালিত হয় যার যতটুকু জানা প্রয়োজন শুধু ততটুকুর ব্যাপারে মাথা ঘামানোর ওপর কঠোর নীতিমালার মাধ্যমে। পৃথক পৃথকভাবে কঠোর নীতিমেলায় বিভক্ত বিভিন্ন বিভাগ শুধু তাদের যতটুকু জানা প্রয়োজন ততটুকুই আলাদাভাবে জানতে পারে। অন্য বিভাগে কী তথ্য এলো না এলো তা নিয়ে মাথা ঘামানোর কোনো অধিকারই তাদের নেই। এই যার যতটুকু জানা প্রয়োজন কেবল মাঠ পর্যায়ের অপারেটরদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং রয়ের সমগ্র সংগঠনের এমনকি প্রধানতম ব্যক্তির জন্য একান্ত পালনীয় কর্তব্য। একজন নিয়মিত অপারেটিভ, যিনি সাধারণত পরবর্তীতে একজন কেস অফিসার পদে উন্নীত হন, তাকে সবসময়ই কোনো কাল্পনিক মতবাদে উদ্বুদ্ধ এজেন্টের সংস্পর্শ হতে দূরে থাকার উপদেশ দেয়া হয়।
পূর্ববর্তী অভিজ্ঞতায় দেখা গেছে যে এসব এজেন্ট কোনো অপারেশনের মাঝপর্যায়ে হঠাৎ বিবেকের দংশনে ক্ষতবিক্ষত হৃদয়ে অঘটন ঘটিয়ে বসেন ও এ ধরনের অপারেশনকে চরম অনৈতিক বলে ভাবতে শুরু করেন। সাধারণত কোনো আবেগাশ্রিত মতবাদে বিশ্বাসী নয় এমন ব্যক্তিই মূলত একজন আদর্শ এজেন্ট হিসেবে বিবেচিত হন। এজেন্ট রিক্রুটমেন্টের সবচেয়ে ভালো উপায় হচ্ছে এজেন্টের প্রদেয় তথ্য নয়, বরং এজেন্টকে স্বয়ং কিনে ফেলা বা বশ করা, এবং যত কম পারিশ্রমিকই হোক না কেন তা নিয়মিত তাকে প্রদান করা। এক্ষেত্রে তার পারিশ্রমিক নিয়মিত দেওয়া তাকে একবারে বেশি টাকা দেওয়া অপেক্ষা জরুরি, কারণ এ পদ্ধতি তাকে অপারেটিভের উপর ক্রমনির্ভরশীল হতে বাধ্য করে। কোনো সময় অপারেশনের বিশেষ পর্যায়ে কোনো বিশেষ বা নির্দিষ্ট তথ্য প্রদানের জন্য এজেন্ট বেশি টাকা বা বোনাস দাবি করার প্রলোভনে পড়ে যায়। এসব ক্ষেত্রে প্রশিক্ষকদের মতে অতিরিক্ত কোনো দাবি না মানাই শ্রেয়, কারণ একবার দাবি মানলে তা ক্রমাগত ভুল তথ্য সরবরাহ করে এজেন্টকে অতিরিক্ত লোভী করে তুলতে উৎসাহিত করে। যদি দাবি আদায় না হওয়ায় এজেন্ট পিছিয়ে যেতে চায়, তবে সেক্ষেত্রে প্রশিক্ষকরা অপারেটিভদের তাদের শিখানো মৌলিক নীতি অনুসরণের উপদেশ দিয়ে থাকেন, যেখানে উল্লেখ আছে এজেন্ট তোমার মাধ্যমে নিয়োগ লাভ করেছে, তার আর অন্য কোনো কন্ট্যাক্ট নেই এবং তোমার কাছে তথ্য নিয়ে আসা ছাড়া দ্বিতীয় কোনো পথও নেই। সে কিছুক্ষণ বা কিছুদিন মনে মনে রাগ করে থাকতে পারে, কিন্তু অবশেষে সে অবশ্যই তোমার সাথে একমত হতে বা পথে আসতে বাধ্য। তথ্যের উপযুক্ত মূল্য প্রদানের ব্যাপারটি সবসময়ই গুরুত্বপূর্ণ, তবে এই মূল্য প্রদান কয়েকটি মৌলিক বিষয়ের উপর নির্ভর করে নির্দিষ্ট করা হয়। যাকে এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে তার পূর্বতন সব তথ্য অবশ্যই তার আসল নিয়োগকর্তার নিকট মজুদ আছে, তাই বেশিরভাগ ক্ষেত্রে তাকে এমনভাবে একটি যুক্তিযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় যাতে কেউ মনে করতে না পারে সে তার আসল উপার্জনের বাইরে কোনো গোপন উপার্জন করছে, যা তাকে তার প্রতিষ্ঠানে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করবে। তাকে নিয়োগ করার মূল কারণ হল তার গুরুত্বপূর্ণ কর্মস্থল, যার তথ্য অপারেটিভের প্রয়োজন। যত বেশি দিন নিরাপদে বিশ্বস্ততার সাথে সে ওই প্রতিষ্ঠানে থাকতে পারে, ততই তথ্য আদায় করা সুবিধাজনক। তাই গুপ্তচর্যির জন্য তাকে দেওয়া পারিশ্রমিক তার মূল উপার্জনের অতিরিক্ত কিছু দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা বাঞ্ছনীয়। অন্যভাবে ব্ল্যাকমেইলিং ও ভীতি প্রদর্শনের মাধ্যমে তথ্য আদায় বর্তমানে প্রচলিত নয়। অবশ্য ক্ষেত্রবিশেষে বিশেষ প্রয়োজনে তা মাঝে মাঝে করতে হয়। খুব কম এজেন্সি এই নীতি অবলম্বন করে থাকে। অবশ্য এটা ভাবা উচিত নয় যে তারা অর্থাৎ এজেন্সি হঠাৎ করে নীতি বা নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছে, বরং এ পদ্ধতি অপারেশনের পরবর্তী পর্যায়ে কোনো কাজে আসে না। এজেন্ট বা তথ্যসূত্রকে ভয়ভীতি প্রদর্শন করলে হয়তো ভয়ে বা বিদ্বেষবশে এজেন্ট তার কর্মস্থল ত্যাগ করে চলে যাবে, যা শেষ পর্যন্ত একটি মূল্যবান সূত্র বা উপায় হারানো ছাড়া আর কোনো উপকারে আসবে না। অবশ্য এমন উদাহরণও আছে যেখানে ভীতি প্রদর্শনে ভালো কাজ হয়েছে। অনেক ইন্টেলিজেন্স এজেন্সি বিভিন্ন সময় এ পদ্ধতি প্রয়োগ করে থাকে। সিআইএ, কেজিবি ও এসআইএস অর্থাৎ ব্রিটিশ গুপ্তচর সংস্থা পতিতালয় পরিচালনায় বিনিয়োগ করে থাকে বলে তথ্য পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠান প্রতিপালনের উদ্দেশ্য কিন্তু একজন ভাবী এজেন্টের নিকট হতে কোনো পতিতা বা সমকামী ব্যক্তির সাহচর্যে থাকা অবস্থায় কোনো তথ্য আদায়ের জন্য নয়। সকলেই সহজে বলতে পারেন যে ঐরূপ চরম মুহূর্তে কারোর কোনো রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশ করে দেওয়ার মতো অবস্থা থাকে না। কিন্তু এসব কীর্তিকলাপ তাদের বেশি সহযোগিতা করার ক্ষেত্র প্রস্তুত করে, কারণ তাদের এ বিশেষ অবস্থার দোষাবলী বাইরে জনসমক্ষে প্রকাশ করার ভয় দেখানো হয়। এসব ক্ষেত্রে একজন তোপ সাধারণত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, একজন এমটি ও কোনো সময় একজন মন্ত্রীও হতে পারেন, যারা গোপনীয়তা ফাঁস হবার ভয়ে প্রয়োজনীয় তথ্য দিতে বাধ্য হন। রয়ের অবশ্য এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই, যদিও অনেকেই এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহান্বিত ছিলেন। তারা একবার পতিতালয় পরিচালনার দোষেও অভিযুক্ত হয়েছিলেন। আমি অর্থাৎ লেখক বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি যে এ ধরনের কোনো প্রতিষ্ঠান রয়ের নেই, কারণ পতিতালয় প্রতিষ্ঠা করলে শেষে কোনো এক সময় তা প্রকাশিত হয়ে পড়বে এবং বাইরে বিশেষ করে সংসদে এ নিয়ে বিরূপ আলোচনার ঝড় বয়ে যাবে। যেসব দেশে সেক্স পার্লার বৈধ বলে শিক্ষিত, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ভ্রমণকারী সরকারি কর্মকর্তাদের তাদের ভ্রমণ বিধিমালায় ওইসব পার্লার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। তাই কোনো হদ্দ বোকা ছাড়া এ ধরনের প্রলোভনে কেউ নিজেকে জড়ায় না, কিন্তু তারপরেও দু একজন বোকা সব ক্ষেত্রেই পাওয়া যায়। গুপ্তচর বা এজেন্ট যে নামেই তাদের ডাকা হোক না কেন, স্পায়নের জগতে তারা শুধু অর্ধেক ভূমিকা পালন করে থাকেন।
এক্ষেত্রে অন্য একজন কন্ট্যাক্ট থাকেন যিনি বাকি অর্ধেক ভূমিকা সুচারুরূপে পালন করেন। এই বাকি অর্ধেক ভূমিকায় অভিনয়কারী হলেন একজন উঁচু স্তরের কন্ট্যাক্ট। এসব ক্ষেত্রে স্থাপনা প্রধান একটি অত্যন্ত জটিল পরিস্থিতি মোকাবিলা করতে বাধ্য হন। কন্ট্যাক্ট হয়তো কোনো বিশেষ ব্যাপারে আলোচনা করতে বা তথ্য দিতে আগ্রহ প্রকাশ করেন, কিন্তু এসব কিছু সমন্বয় কার্যত নির্ভর করে মিশন প্রধানের সদিচ্ছার উপর। বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে যাজক বা পুরোহিত শ্রেণীও ইন্টেলিজেন্সে বিশেষভাবে অংশগ্রহণ করেন। প্রথম দিকে সার্বিক ক্ষেত্রে অনেক অপারেশনে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল। ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা, যাদের অপারেটিভদের সাথে ইন্টেলিজেন্সের ব্যাপারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা, সেখানে অপারেটিভরা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির শিকার হন। এখনও পর্যন্ত, অর্থাৎ ১৯৮১ সাল পর্যন্ত, এর কর্মকর্তাদের সাথে পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তারা বিভিন্ন বিবাদে ও মতদ্বৈতে জড়িয়ে আছেন। অবশ্য প্রথম দিকে এমনও দেখা যেত যে রাষ্ট্রদূতাগণের সাথে এর স্থাপনা প্রধানদের বেশ ভালো সম্পর্ক বিদ্যমান ছিল, কিন্তু সেটা আজ ইতিহাসের কথা। এ ধরনের সমন্বয়হীনতার অভাব অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের, এবং আরও নির্দিষ্ট করে বললে বিশেষভাবে কূটনীতিবিদরা সরাসরি জড়িত না হয়েও এসপায়োনেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, কারণ কেবল দূতাবাসের মাধ্যমেই বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করা সম্ভব। যদিও ইন্টেলিজেন্স এজেন্সিও এ ব্যাপারে আলাদাভাবে তৎপর থাকে। এটা কোনো নতুন মতবাদ বা তত্ত্ব নয়। বিভিন্ন সংস্থাই গুপ্তচর প্রতিষ্ঠান দূতাবাসের মাধ্যমে তাদের বিভিন্ন কন্ট্যাক্টের সাথে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে পারে। দূতাবাস সহজেই যে প্রতিষ্ঠান বা তথ্যসূত্রের নিষিদ্ধ দরজায় কড়া নাড়তে পারে, তা অন্যভাবে অন্য কারো পক্ষে অত্যন্ত কঠিন একটি ব্যাপার। তথ্য পাচার। একজন এজেন্ট নিয়োগের পর প্রধান এজেন্ট ও তার মধ্যে তথ্যের আদান প্রদানের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়। বেশিরভাগ ইন্টেলিজেন্স এজেন্সি এসব ক্ষেত্রে একজন সংবাদবাহক, যাকে সাধারণত কাটআউট বলা হয়, তার সাহায্যে রেসিডেন্ট এজেন্ট বা কেস অফিসার ও এজেন্টের মধ্যে তথ্য বা সংবাদ আদান প্রদান করে। কোনো সময় তারা প্রয়োজনে ডেড লেটার বক্স ব্যবহার করেন, পূর্ব নির্দিষ্ট কোনো নিরাপদ জায়গা যেখানে নিরাপদে কোনো নথিপত্র বা তথ্য রেখে আসা হয় এবং পরবর্তীতে তা সংগ্রহ করা হয়। ডেড লেটার বক্সের জন্য নিরাপদ উপযুক্ত এলাকা নির্ভর করে বিরাজমান পরিস্থিতির উপর। কার্যত সে এলাকাকেই নিরাপদ বলে ধরা হয় যেখানে কাটআউট জানতে পারে না সে কী নথিপত্র বা তথ্য গ্রহণ করছে, এবং এজেন্টকে চিহ্নিত করার তার কোনো উপায় নেই। ডেড লেটার বক্স হিসেবে যে কোনো ধরনের স্থান, যেমন ট্রেনের নির্দিষ্ট কোনো বগি বা স্থান, বিমানের টয়লেট, হোটেল, রেস্টুরেন্ট, বিপণন কেন্দ্র, ট্র্যাভেল এজেন্সি ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। যা হোক না কেন, বেশিরভাগ প্রশিক্ষক প্রতিনিয়ত একজন ভালো উন্নতমান সম্পন্ন এজেন্ট প্রাপ্তির ও এজেন্ট তৈরির উন্নত কলাকৌশল উদ্ভাবনের চিন্তাভাবনা করেন। যদিও অনেক ক্ষেত্রে সব কিছুই ঠিকমতো কাজ করে না। মূল নীতিমালা সবসময় সব ক্ষেত্রে একই থাকে, অর্থাৎ প্রতিটি এজেন্ট ও প্রতিটি টার্গেট থাকে ভিন্ন ভিন্ন। একজন প্রশিক্ষকের ভাষায়, এসপায়োনাজের সাথে অতি ঘনিষ্ঠ একজনও এই ব্যাপারে দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারেন যে পৃথিবী জুড়ে প্রায় সকল এসপায়োনাজ সংগঠনে প্রায় একইরূপ পন্থা অনুসরণ করা হয়। যদিও কেজিবি ও জাপানের সংগঠনে এখনও সেই পুরানো পদ্ধতি, অর্থাৎ নেটওয়ার্ক পদ্ধতির ওপর নির্ভরতা বিদ্যমান। পাকিস্তানি ইন্টেলিজেন্সের ভাবতে পরিচালিত বিভিন্ন অপারেশনে প্রায়ই দেখা গেছে যে তারা খুব বেশি মাত্রায় মাঝে মাঝেই পুরনো নেটওয়ার্ক পন্থার অনুসরণ করেছে, কিন্তু এ সকল প্রচেষ্টার প্রায় সবই ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই নির্দিষ্ট করে কোনো উপসংহারে আসা সহজ কাজ নয় বলে প্রশিক্ষকদের ধারণা। টার্গেট বলে ইন্টেলিজেন্সে যা চিহ্নিত করা হয় তা ছোট কিংবা বড় মাত্রার যে কোনো অপারেশনের ক্ষেত্রে প্রাথমিক বিবেচ্য হিসেবে স্বীকৃত। অপারেশনের ক্ষেত্রে এটা নির্দিষ্ট দেশে নির্দিষ্ট তথ্যের সাথে সম্পর্কিত হতে পারে। সেক্ষেত্রে সরাসরি টার্গেট এই ব্যাপারে জড়িত নাও থাকতে পারে। পাকিস্তান কিভাবে পারমাণবিক বোমার প্ল্যান হস্তগত করল তা জানার জন্য যেই ইউরোপীয় ফার্ম বা প্রতিষ্ঠান থেকে তা সংগ্রহ করা হয়েছে তৎসম্পর্কীয় তথ্য জানাই যথেষ্ট। সেখানে পাকিস্তানের পারমাণবিক প্রকল্পে যাবার প্রয়োজন নাও পড়তে পারে। আবার টার্গেট একটি গোটা দেশও হতে পারে। উদাহরণ হিসেবে বাংলাদেশ অপারেশনের কথা বলাই যথেষ্ট। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক বা বিস্তৃত ভৌগোলিক অঞ্চল, যেমন বর্তমানে ১৯৮১ সালে অতি পরিচিত ইরান-ইরাক যুদ্ধ এলাকাও এর অন্তর্গত হতে পারে। আবার একটি ফাইল ক্যাবিনেট, ব্যবহৃত বা পরিত্যক্ত টাইপরাইটার রিবন, কার্বন পেপার, অর্থাৎ যেখানে বা যা দ্বারা গোপন কিছু সংরক্ষণ করা হয় বা লেখা হয়, এমন সাধারণ বস্তুও টার্গেট বলে চিহ্নিত হতে পারে। তাই এসব উপকরণ, বিশেষ করে কার্বন পেপার ও টাইপরাইটার রিবন, বেশিরভাগ ইন্টেলিজেন্স এজেন্সিতে ব্যবহারের পরপর নষ্ট করে ফেলা হয়।
জনশ্রুতি বা প্রচলিত বিশ্বাসের আলোকে একটি মানব হৃদয় কখনোই টার্গেট হতে পারে না, কারণ টার্গেট হৃদয়ভিত্তিক হওয়ার চেয়ে শারীরিক হওয়াই বাস্তবসম্মত। একবার টার্গেট চিহ্নিত করার পর একজন অপারেটিভের ব্যাপক দায়িত্ব হচ্ছে সে সম্পর্কে সকল অপারেশনাল ডাটা সংগ্রহ করা। এই ডাটা সংগ্রহ একজনের বিস্তৃত অপারেশনাল পরিকল্পনা প্রণয়নের জন্য প্রথম প্রয়োজনীয় শর্ত। অপারেশনাল উপাত্ত সংগ্রহের শুরুতেই হাতের কাছে পাওয়া যায় এমন তৈরি তথ্য, যেমন কোনো টার্গেট এরিয়ায় কর্মরত কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হয়। এই কাজটি বেশিরভাগ দেশের প্রচলিত সাধারণ নিরাপত্তা ব্যবস্থার মাঝে সংগ্রহে তুলনামূলক সহজ কাজ। এ ধরনের নামের তালিকা সাধারণত বিভিন্ন সরকারি সংস্থার সীমিত শ্রেণীভিত্তিক টেলিফোন নির্দেশিকায় পাওয়া যেতে পারে। বেসরকারি শিল্প কারখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও অনুরূপ পাওয়া যেতে পারে। এসব টেলিফোন নির্দেশিকায় শুধু নাম নয়, বরং পদবি, আবাসিক ঠিকানা, টেলিফোন নাম্বার, সংস্থার ব্যবহৃত কোড বা সাংকেতিক শব্দ, অফিসের নির্দিষ্ট কর্মকর্তার নির্ধারিত রুম নাম্বারও পাওয়া যায়। এই জাতীয় সংগৃহীত উপাত্তসমূহ টার্গেট সাবজেক্টের কাছে পৌঁছে দেওয়া হয়। টার্গেট সাবজেক্ট বলতে সাধারণত কোনো একক ব্যক্তি বা একদল নির্দিষ্ট ব্যক্তিবর্গকে বোঝানো হয়ে থাকে, যার বা যাদের টার্গেট এরিয়ায় প্রবেশাধিকার এবং ঈপ্সিত তথ্য সংগ্রহের সম্ভাবনা আছে। প্রাথমিক তথ্য পাওয়ার পর সাবজেক্ট নিয়মিত বিভিন্ন ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, ধর্মীয় সমাবেশ, এমনকি বেশ্যালয়েও কখনো কখনো যাতায়াত আরম্ভ করেন। কিছু কিছু ইন্টেলিজেন্স এজেন্সির কাছে সদ্য নবাহিত পতিতালয়, মেসেজ পার্লার, হেলথ ক্লাবের তালিকা তৈরি থাকে, যেখানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সরকারি পদস্থ ব্যক্তিত্ব ও এমপিরা নিয়মিত যাতায়াত করেন। এ ধরনের তালিকার ব্যাপারটি ব্যাপক অর্থে পশ্চিমা ও কিছু কিছু পূর্বাঞ্চলের দেশের জন্য প্রযোজ্য। এভাবে বিভিন্ন স্থানে সাবজেক্টের যাতায়াতের উদ্দেশ্য হল টার্গেট এরিয়ার তথ্যে যাদের আইনগত হস্তক্ষেপের অধিকার আছে তাদের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। ভারতে সিআইএ ও কেজিবি উভয় এজেন্সিরই অপারেটিভদের প্রতিশ্রুতিশীল সরকারি ও ব্যবসায়ী সাবজেক্টের সাথে প্রায় আড্ডা দিতে লক্ষ্য করা যায়, যার ফলশ্রুতিতে তারা কোনো প্রাথমিক বা চলতি ঘটনার সূত্র পেতে পারে। যদিও প্রতিটি এজেন্সিরই আলাদা নিজস্ব পদ্ধতি আছে এবং এক্ষেত্রে সিআইএ ও কেজিবির উল্লেখ করা মানে এই নয় যে ভারতে অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের মতো একইরূপ কোনো পন্থা অনুসরণ করে না। এখানে ওই দুটো বিশেষ এজেন্সির উল্লেখ করার অর্থ হচ্ছে যে ওই দুটো এজেন্সির কার্যকলাপ এই এলাকায় তাদের বৃহত্তর স্বার্থে নিবেদিত। সিআইএ ভারতে জানামতে কয়েকবার চেষ্টা করেছে, অনেকবার সফলও হয়েছে, প্রথম শ্রেণীর কর্মকর্তা বা ব্যক্তিত্বের সাথে সখ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। এই ধরনের প্রথম শ্রেণীর টোপের মধ্যে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যক্তিগত গোপনীয় সেক্রেটারি, নিরাপত্তা কর্মকর্তা, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তিত্ব, অর্থাৎ যারা প্রায়ই মন্ত্রী বা সেক্রেটারি গণের সাথে বিভিন্ন কার্যোপলক্ষে মিলিত হয়ে থাকেন তাদের বোঝানো হয়। অন্যদিকে কেজিবি দ্বিতীয় শ্রেণীর টোপের ওপর নির্ভর করে এসেছে, যাদের মধ্যে ত্রার্ক, টাইপিস্ট, সংবাদবাহক শ্রেণীর লোকজন অন্তর্ভুক্ত, যারা সাধারণত গোপনীয় ও সাধারণ সব ধরনের তথ্যই বহন করে এবং অফিস সময়ের পর কারো সন্দেহের উদ্রেক না করে অফিসে থাকতে বা প্রবেশ করতে পারে। তৃতীয় ধারার টোপের মধ্যে ইলেকট্রিশিয়ান, টেলিফোন অপারেটর, রাজমিস্ত্রি, পানি লাইন তদারকিকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়, যারা শুধুমাত্র কোনো আকস্মিক পাওয়া সুযোগে কোনো তথ্য সংগ্রহ করতে পারে। উপরোল্লিখিত এ বিশ্লেষণ বিভিন্ন সময় সিআইএ, কেজিবি ও অন্যান্য পূর্ব ইউরোপীয় কমিউনিস্ট রাষ্ট্রগুলোর নিয়োজিত বিভিন্ন ধৃত গুপ্তচরদের স্বীকারোক্তির ওপর ভিত্তি করে প্রদত্ত। এরকম অনেক ক্ষেত্রে দূত গুপ্তচরেরা এমনকি জানত না যে তারা কার পক্ষে কাজ করছে। এসব বিভিন্ন টোপের বাইরেও আরেক ধরনের আকর্ষণীয় তথ্যসূত্রের উল্লেখ করা যেতে পারে, যারা বৈদেশিক নিযুক্তি লাভ করেন এবং প্রায়ই এখান থেকে ওখানে বদলি হয়ে যান। এই শ্রেণীর মধ্যে কূটনীতিবিদ হতে শুরু করে বিশেষ দায়িত্বে নিয়োজিত কূটনীতিবিদ নন এমন কর্মকর্তাও থাকেন, যারা তাদের স্ব মন্ত্রণালয়ের হয়ে সমন্বয় সাধনের কাজে নিয়োজিত থাকেন। এরা প্রায়ই অত্যন্ত আকর্ষণীয় তথ্যসূত্র হিসেবে গণ্য হন, কারণ তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপনীয় সরকারি দলিল দস্তাবেজের নাড়াচাড়া করেন, যা যে কোনো ইন্টেলিজেন্স এজেন্সির নিকট অত্যন্ত কার্যকর তথ্যসূত্র রূপে তাদের চিহ্নিত করে। মহিলারা যারা একসময় রীতিগত কারণে নিষিদ্ধ বলে বিবেচিত হতেন, তারা এমনকি ইন্টেলিজেন্স অপারেটিভদের স্ত্রীরাও অনেক দিন ধরে এসপায়ারাজ জগতের বাইরে অবস্থান করে আসছিলেন। কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে স্বামীরা বিভিন্ন কাভারে ভিন্ন ভিন্ন ছদ্মনামে গোয়েন্দা বৃত্তিতে নিয়োজিত আছেন, তখন স্ত্রীদেরও এসপায়ারাজ মধ্যে অন্তর্ভুক্ত করার চিন্তা করা হয়। তাই বর্তমানে বেশিরভাগ ইন্টেলিজেন্স এজেন্সিতে স্বামী স্ত্রী দল হিসেবে একটি দলীয় পদক্ষেপ বেশ কার্যকর বলে স্বীকৃত। সঠিক তথ্যসূত্রের সাথে যোগাযোগ স্থাপন করা আসলে তেমন কোনো কঠিন কাজ নয়, যদি টার্গেটের সামাজিক পরিমণ্ডলের মধ্যে সঠিকভাবে জড়িয়ে পড়া যায়। এই সামাজিক পরিমণ্ডলে যুক্ত হওয়ার জন্য অপারেটিভকে ক্লাব, ধর্মীয় সংগঠন ও ক্রীড়া ক্লাবে নিয়মিত যাতায়াত করতে হয়।
এক্ষেত্রে অপারেটিভের গৃহীত কৌশল হল কারও মনে কোনো সন্দেহের উদ্রেক না করে ওইসব সংগঠনের সাথে পুরোপুরি মিশে যাওয়া। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে একজন তথ্যসূত্র চিহ্নিত করার পূর্বে অনেক ব্যাপক প্রস্তুতির প্রয়োজন। এই জটিল পরিস্থিতিতেই অপারেশনের সবচেয়ে কঠিন অংশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়। বেশিরভাগ দেশে অবশ্য এই ধরনের কাজ তেমন কঠিন কোনো ব্যাপার নয়, কারণ ওইসব দেশের রাজধানীতে ও অন্যান্য উল্লেখযোগ্য শহরে সামাজিক পরিমণ্ডলের ব্যাপ্তি অনেক বিস্তৃত। তার ওপর কূটনীতিবিদগণ ও সরকারি কর্মকর্তারা খুব বেশি মাত্রায় বিভিন্ন বাণিজ্যিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে থাকেন, যা ক্ষেত্রে কাজের জটিলতাকে অনেক সহজ করে আনে। কিন্তু সমাজতান্ত্রিক দেশগুলোতে এ ব্যাপারটি আসলেই বেশ কঠিন, কারণ তাদের সামাজিক বিন্যাসই এরকম যে নিরাপত্তা এজেন্সিগুলো সবসময় সম্ভাব্য তথ্যসূত্রের উপর কড়া নজর রাখে। কিন্তু একজন প্রশিক্ষকের মতে স্পায়নের জগতে কোনো কিছুই অসম্ভব নয়। যেসব দেশ সমাজতান্ত্রিক দেশগুলোর প্রতি সহানুভূতিশীল, সে দেশের বিভিন্ন সাংবাদিক, ছাত্র ও সাংস্কৃতিক প্রতিনিধি দল ওইসব দেশে প্রায় শুভেচ্ছা সফরে যাতায়াত করে, যার দরুন একজন কন্ট্যাক্ট খুঁজে পেতে বিশেষ কষ্ট হয় না। এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে কেবল একজন সঠিক কন্ট্যাক্ট খুঁজে বের করা। একজন প্রতিশ্রুতিশীল এজেন্ট খুঁজে পেয়েও তার সাথে যোগাযোগ স্থাপন করার পর তার সম্পর্কে জ্ঞাত হওয়ার ফিল্ড, যে অভিধায় ইন্টেলিজেন্স এজেন্সিতে এই জ্ঞাত হওয়াকে বোঝানো হয়। সমস্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রাথমিক তদন্তের সময় এই জ্ঞাত হওয়ার ব্যাপারটি ভিন্ন ভিন্নভাবে পরীক্ষা করা হয়, কারণ ওই প্রতিশ্রুতিশীল এজেন্টটি একজন সঠিক নির্বাচিত ব্যক্তি নাও হতে পারেন। তবে একবার যখন নিশ্চিত হওয়া যায় যে এজেন্টটি একজন খাঁটি ব্যক্তি, তখন তদন্তের পরিবর্তে তাকে কোনো নির্দিষ্ট অফার দেয়া হয়। এরপরও কোনো ভুল অনুমানের ওপর ভিত্তি করে কোনো ভুল অফার একটি অত্যন্ত বড় বিপর্যয় ডেকে আনার জন্য যথেষ্ট। প্রায় প্রত্যেক প্রতিশ্রুতিশীল এজেন্ট কোনো অফারের পরে তার বৈশিষ্ট্যানুযায়ী প্রতিক্রিয়া প্রদর্শন করে এবং তথ্য প্রদান ও সংগ্রহের ক্ষেত্রে তার নিজস্ব বলয়ের ওপর নির্ভরশীল থাকতে চায়। বেশিরভাগ ক্ষেত্রে কোনো এজেন্ট তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাবে রাজি হন না, যতক্ষণ পর্যন্ত না তার জন্য কোনো ছল বা এক্সকিউজের নিশ্চয়তা প্রদান করা হয়। কারণ তিনি মানসিকভাবে কাজ করতে প্রস্তুত হলেও যে কোনো ছল বা এক্সকিউজের আশ্রয় তাকে নিতে হয় এবং তা তাকে তার বিবেকের কাছে মুক্ত থাকতে সাহায্য করে। একবার প্রস্তাব গ্রহণের পর নব্য প্রতিশ্রুতিশীল এজেন্টকে স্বল্প গুরুত্বের তথ্য সংগ্রহের জন্য টোপে গাঁথা হয়। অবশ্য এজেন্ট পরম নিশ্চিন্তে এই টোপ সম্পর্কে অনবহিত থাকেন। একবার সফলতার সাথে তথ্য সংগ্রহের পর নব্য এজেন্ট তার নতুন কাজের প্রতি আস্থা লাভ করেন এবং বিবেকের সাথে তার যুদ্ধের ইতি ঘটে। তিনি ক্রমান্বয়ে বুঝতে শেখেন যে তাকে যা করতে বলা হচ্ছে তা অত্যন্ত সহজ কাজ বই কিছু নয়। অগোপনীয় তথ্য সংগ্রহের পর ধীরে ধীরে নতুন এজেন্টকে ক্রমান্বয়ে মোটামুটি গোপনীয় ও অতি গোপনীয় শ্রেণীর তথ্য সংগ্রহের জন্য উৎসাহিত করা হয়। প্রতি ক্ষেত্রে সাফল্যের জন্য পর্যাপ্ত স্বীকৃতি প্রদানের ব্যবস্থা থাকে। আমি এক্ষেত্রে কয়েক বছর পূর্বে রয়ের প্রধান মিস্টার কাউ এর সাথে আমার সাক্ষাতের ঘটনা স্মরণ করতে পারি, যেখানে আমি তাকে রয়ের বিপুল অঙ্কের বাজেট ও এর যথেচ্ছ খরচ করবার অনুমতি সম্পর্কে জিজ্ঞাসা করি। যদিও মিস্টার কাউ রয়ের বাজেট সম্পর্কে কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান, তবে তিনি উল্লেখ করেন যে আপনি যদি সর্বোৎকৃষ্ট যন্ত্রপাতি কিনতে যান তাহলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। তথ্যের ব্যাপারেও সে কথাই প্রযোজ্য। ইতোমধ্যে নব্য প্রতিশ্রুতিশীল এজেন্ট একজন পূর্ণাঙ্গ গুপ্তচরে পরিণত হন। এ পর্যায়ে এজেন্টের সাথে নতুন সম্পর্কের সূচনা হয়। যেখানে পূর্বে তাকে তার চিন্তা চেতনার উপর শ্রদ্ধাশীল থাকতে দিয়ে কাজ করতে দেওয়া হতো, সেখানে এই প্রথমবার তাকে নির্দিষ্ট শ্রেণীভুক্ত অতি গোপনীয় তথ্য সংগ্রহের জন্য বলা হয়। অবশ্য পাশাপাশি প্রথমবার তাকে ফাঁকি দিয়ে লুকিয়ে কাজ সমাধান করার বিভিন্ন কলাকৌশল শিখিয়ে দেওয়া হয়, যেখানে এতদিন পর্যন্ত তিনি তার নিজ বুদ্ধিমত্তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। এসব কলাকৌশল শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি অতি গোপনীয় তথ্যসমূহ দেখার ও জানার অধিকার আছে, তিনি অতি অবশ্যই তার নিজ দেশের নিরাপত্তা বাহিনীর সার্বক্ষণিক নজরদারিতে আবদ্ধ থাকেন। অনেক দেশে যেসব ব্যক্তির গোপনীয় ফাইলপত্র ঘাঁটার সুযোগ আছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেখানে নিজস্ব লোকেদেরও চোখে চোখে রাখতে হয়। এসব ক্ষেত্রে অভ্যন্তরীণ নিরাপত্তা এজেন্সি একটি বিশেষ ছক অনুযায়ী নজর রাখার ব্যবস্থা করে, যাতে ওই ধরনের ব্যক্তিদের দৈনন্দিন ব্যক্তিগত ও দাপ্তরিক রুটিন নিয়মিত চেক করা হয়। ভারতীয় ব্যবস্থা দিয়ে অনেকটা অনুরূপ। সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ ও ইন্টেলিজেন্স ব্যুরো যৌথভাবে ওই দায়িত্ব পালন করে থাকে। পরিস্থিতির ওপর নির্ভর করে পদ্ধতিগত ভিন্নতা লক্ষ্য করা যায়, তবে এইসব ক্ষেত্রে আদর্শ পরিস্থিতি হচ্ছে ডকুমেন্ট বা দলিলপত্রের নকল করা।
এক্ষেত্রে অবশ্য নকলকারী প্রাপ্ত দলিলপত্র পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে পারেন, কিন্তু কোনো এজেন্টের পক্ষে ক্যামেরা সহ দলিলপত্রের সংরক্ষণাগারে প্রবেশ করে তার ছবি তুলে আনা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এভাবে ছবি তোলা হয়তো কোনো ব্যতিক্রমী পরিবেশ পরিস্থিতিতে একবার সম্ভব হতে পারে, কিন্তু এভাবে ছবি তোলার পুনরায় কোনো প্রচেষ্টা এজেন্টের চিহ্নিতকরণ ও তার ধরা পড়ার কারণ হয়ে দাঁড়াবে। এরপরও বর্তমান যুগে দ্রুতগতির ফিল্ম ও উন্নত প্রযুক্তির ছোট ক্যামেরা, যা সাধারণ বাণিজ্যিক বিপণীগুলোতেও সবসময় পাওয়া যায়, সেগুলোর মাধ্যমে দলিলপত্রের ছবি তোলা অনেক সহজ কাজ হয়ে পড়েছে। দলিলপত্রের নকল কপি তৈরিতে বিভিন্ন পদ্ধতি প্রচলিত, ফটোকপি করা থেকে শুরু করে মাইক্রোফিল্মে রূপান্তর পর্যন্ত, এবং এক্ষেত্রে দলিলপত্রে সংশ্লিষ্ট স্থাপনা থেকে সরিয়ে ফেলতে হয়। তবে এজেন্টের যদি ওইসব দলিলপত্রের ব্যাপারে অধিকার থাকে এবং সেগুলো সাথে করে বাড়ি নিয়ে যেতে পারে, কেবল তখনই সে নকল প্রস্তুতে হাত দেওয়ার অধিকার রাখে। অন্যথায় নকল কপি তৈরি বাস্তবসম্মত নয়। আমার কোনো ক্ষেত্রে স্থাপনার টাইপিস্ট অতিরিক্ত কার্বন কপি সাথে নিয়ে যেতে পারে। তবে বর্তমানে প্রায় সকল নিরাপত্তা সংস্থাই এ ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়ায় এভাবে কোনো দলিল পাচার কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার এ পদ্ধতিতে একজন মুদ্রাক্ষরিককে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করায় এজেন্টের জন্য যে কোনো সময় নিরাপত্তা বিপর্যয় ডেকে আনার জন্য যথেষ্ট। তাই এ পদ্ধতিতে অতি প্রয়োজন না হলে তথ্য সংগ্রহ করা হয় না। একজন এজেন্ট নিরীক্ষণে থাকবেন এ কথা ধরে নিয়েও বলা যায় যে, যা পূর্বেই উল্লেখ করা হয়েছে, কোনো সরকারের পক্ষেই শ্রেণীভুক্ত দলিলপত্র পর্যবেক্ষণকারী সকল কর্মচারী, নিতান্তে সন্দেহভাজন ব্যক্তিদের পর্যন্ত সার্বক্ষণিক নিরীক্ষণ চালানো অসম্ভব ব্যাপার। কারণ তা করতে হলে একজন লোককে তার অগোচরে ২৪ ঘণ্টা নিরীক্ষণে রাখার জন্য কমপক্ষে ৫ জন পর্যবেক্ষক নিরীক্ষক প্রয়োজন, এবং এতগুলো নিরীক্ষক পোষা এক কথায় অসম্ভব। এক্ষেত্রে বেশিরভাগ সরকার এ ধরনের দলিলপত্রে প্রবেশাধিকার প্রাপ্ত ব্যক্তিদের অস্পষ্ট নিরীক্ষণ ব্যবস্থা করে। সে ধরনের কোনো ব্যক্তির দৈনন্দিন রুটিন ও জীবনযাপন পদ্ধতিতে কোনো হেরফের সন্দেহ উদ্রেক করে। একটি নির্দিষ্ট পরিমণ্ডলে জীবনযাপন করা বা অভ্যস্ত ব্যক্তির রুটিনে সামান্যতম পরিবর্তন যা তার সামাজিক অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ, তা অতি সহজেই খুঁজে বের করা সম্ভব। সুতরাং প্রতিটি এজেন্টকে তার স্বাভাবিক জীবনযাপন পদ্ধতি অনুসরণ করার জন্য আদেশ দেওয়া অত্যন্ত জরুরি। এজেন্টের স্বাভাবিক জীবনযাপনের পরিমণ্ডলেও প্রয়োজনীয় কারো সাথে কন্ট্রাক্ট প্রতিষ্ঠা করা সম্ভব। একজন পর্যবেক্ষণাধীন এজেন্টের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করার উপায় বিভিন্ন রকম হতে পারে, যেখানে পূর্বনির্ধারিত সেফ হাউস বা সেফ জোনের মাধ্যমে যোগাযোগ করা যায়। তবে এই সব কিছুই হতে হবে পূর্বনির্ধারিত। যদি কখনো খুব কম সময়ের মধ্যে এজেন্টের সাথে দেখা করা জরুরি হয়ে পড়ে, তবে পূর্বনির্ধারিত ছদ্মনামের আড়ালে একটি জায়গায় স্বল্পকালীন সাক্ষাতের ব্যবস্থা করা হয়। এ ধরনের স্বল্পকালীন সাক্ষাৎ সাধারণত কোনো মেসেজ, বিশেষ করে কোনো নোট, যখন জনবহুল কোনো স্থান যেমন সিনেমা হল, বাণিজ্য কেন্দ্র, হোটেলের টয়লেট বা থিয়েটারে অতি দ্রুত আদান-প্রদানের প্রয়োজন হয়, তখন আয়োজিত হয়। অবশ্য এ সব কিছুই হাজারো রকমের হতে পারে, তবে সবকিছুই থাকে পূর্বনির্ধারিত। যদিও এভাবে যোগাযোগ করা একটি নিরাপদ ব্যাপার, তবুও নিরীক্ষণাধীন কোনো এজেন্ট এ ধরনের যোগাযোগ স্থাপনের সময় ধরা পড়তে পারেন। আবার কোনো সময় অনির্ধারিত যোগাযোগের ব্যবস্থাও করতে হয়। এমনকি তিনি যদি সন্দেহের ঊর্ধ্বে থাকেন, তবুও এজেন্টকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে যোগাযোগ করার নির্দেশ থাকে। অল্প সময়ের নোটিসে যোগাযোগের প্রয়োজন হলে কোনো সেফ হাউস, যা সাধারণত কোনো আবাসিক এলাকায় যেখানে এজেন্ট গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত হওয়ার আগেও নিয়মিত যাতায়াত করতেন, সেখানে সাক্ষাতের আয়োজন করা হয়। অথবা এমন কোনো স্থান বেছে নেওয়া হয় যেখানে এজেন্ট শহরের বাইরে কোনো পর্যটন প্রমোদ কেন্দ্রে কাজের অবসরে ক্ষণিক আরাম উপভোগের জন্য যেতে পারেন। সেফ হাউস পদ্ধতিতে সাধারণত অন্যান্য সকল উপায়ে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর্যায়ে শেষ প্রচেষ্টা হিসেবে যোগাযোগ করা হয়। ইন্টেলিজেন্স জগতে সেফ হাউস মূলত হঠাৎ দেখা সাক্ষাৎ করার জন্য, অথবা যদি পরিচয় প্রকাশ হয়ে পড়ে বা কাভার উন্মোচিত হয়ে যায়, তখন যাতে কিছু সময়ের জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক জেরার হাত থেকে বেঁচে লুকিয়ে থাকা যায়, বা জেরার মুখে পড়লেও যাতে ওই এলাকাতে এজেন্টের উপস্থিতির কোনো যুক্তিসঙ্গত কারণ দেখানো সহজ হয়, সেজন্য নির্বাচিত হয়। একজন এজেন্ট কেবল প্রতিনিরীক্ষণ বা কাউন্টার সার্ভেইলেন্সে উপযুক্ত প্রশিক্ষণ লাভের পর সেফ হাউস পদ্ধতি ব্যবহারের অনুমতি লাভ করে। অবশ্য এ প্রশিক্ষণও তাকে সার্বক্ষণিক এক মস্ত বড় ঝুঁকির সম্মুখীন করে তোলে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তিনি নির্দিষ্ট এলাকায় তার উপস্থিতির সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হতে পারেন। এত সব প্রশিক্ষণের পরও একজন ভালো উপযুক্ত নিরীক্ষণকারী যে কোনো এজেন্টকে, বিশেষ করে সন্দেহভাজন কোনো এজেন্টের আনুষাঙ্গিক বিভিন্ন কাজের মাধ্যমে ও প্রমাণ উপাত্তের লেজের সূত্র ধরে
সহজেই শনাক্ত করতে পারে। এক্ষেত্রে এজেন্ট নিজে তো বটেই, বরং তার সহগামীসহ গ্রেফতার হবার ঝুঁকি থেকেই যায়। একবার যখন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়, তখন সদর দপ্তরের সাথে যোগাযোগ করা আবশ্যক হয়ে পড়ে। এ যোগাযোগ স্থাপন প্রক্রিয়া দুটি মৌলিক পদ্ধতিতে সাধিত হতে পারে। প্রথম পদ্ধতিতে এজেন্টের কাছ থেকে দলিলপত্রাদি সংগ্রহ করে একটি নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হয়। যেখানে এগুলো পরবর্তী গন্তব্যে পৌঁছার জন্য রাখা হয়, তাকে ইন্টেলিজেন্স অপারেটিভরা ডেড লেটার ড্রপ বলে থাকেন। সাধারণত একজন বাহকের মাধ্যমে এ সমস্ত দলিলপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করানো হয়। বাহক কদাচিৎ কখনো কোনো অপারেশনের বিষয়বস্তু, ধরন বা কোনো এজেন্ট ও অপারেটিভের পরিচয় জানতে পারে। তবে যে অপারেটিভ তাকে নিয়োগ করেছে তার সাথে তার পরিচয় থাকে এবং সে অপারেটিভ মাত্র দু-একবার বাহকের সাথে রুটিন ঠিক করার জন্য মিলিত হন ও যখন তখন ইচ্ছা অনুযায়ী তার সাথে যোগাযোগ স্থাপনের নিশ্চয়তা বিধান করেন। এভাবে বাহকের অপ্রয়োজনীয় সকলের সাথে যোগাযোগের সকল রাস্তা বন্ধ রাখা হয়। বাহক একজন ব্যবসায়ী থেকে শুরু করে বিমান কর্মচারী বা এমন কোনো ব্যক্তি হতে পারেন যিনি সচরাচর স্বাভাবিক প্রয়োজনে দেশ-দেশান্তরে ঘুরে বেড়ান, যেখানে ওইসব ডকুমেন্টসমূহ পৌঁছানো প্রয়োজন। একজন বাহক নিছক গোপন মিশনে ব্যাপৃত হওয়া থেকে আরম্ভ করে শুধু টাকা উপার্জনের জন্য এ ধরনের কাজে নিয়োজিত থাকেন। বাহকের মাধ্যমে পরিবহনের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে দক্ষ ডাক বিভাগের সাহায্যেও সরাসরি যোগাযোগ রক্ষা করা যায়। যদিও অনেক সরকার চিঠিপত্র সেন্সর করে, তবুও প্রতিটি চিঠি খোলা ও পড়া এক কথায় অসাধ্য ব্যাপার। এমনকি যদি আপাতত নির্দোষ সহজ-সরল শব্দমালার সাথে সাংকেতিক শব্দ মিশ্রিত থাকে, তথাপি একজন বিশেষজ্ঞ ব্যতীত তার অর্থ উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ। প্রযুক্তির উৎকর্ষতার ফলশ্রুতিতে বর্তমানে একটি সাধারণ টেপ রেকর্ডারে রেকর্ডকৃত মেসেজ, যা একটি সংযুক্ত গ্যাজেট বা সাইফারের মাধ্যমে পরিবর্তিত আকারে প্রেরণ ও গ্রহণ করা হয়, এই গ্যাজেটের ব্যবহারের ফলে মেসেজটি অত্যন্ত উচ্চ ফ্রিকোয়েন্সিতে টেপ করা হয়, যা ভুল গতিতে চলমান কোনো রেকর্ড প্লেয়ারের মতো শব্দ তৈরি করে বা কর্কশ শব্দের উৎপত্তি ঘটায় এবং অতি সংক্ষিপ্ত সময়ে প্রেরিত হয়ে থাকে। রেকর্ডকৃত মেসেজটি একটি অক্ষতিকর হামিং সাউন্ডের সাথে প্রেরণ করা হয়, যা অপর প্রান্তে একটি অনুরূপ গ্যাজেটের মাধ্যমে বেতার যন্ত্রে গৃহীত হয়। এভাবে রেকর্ডকৃত 10 মিনিটের কোনো মেসেজ আর কর্কশ শব্দধাপ অতিক্রমে মাত্র 2 সেকেন্ডের মতো সময় নিয়ে থাকে। এমনকি মাঝপথে কোথাও এই মেসেজটি মনিটর করা হলে তা নিতান্তই কোনো আবহাওয়া জগৎ সংক্রান্ত কর্কশ শব্দ বলেই মনে হবে। এ ধরনের বার্তা প্রেরণের জন্য দূতাবাসগুলোকে ব্যবহার করা হয়, কারণ তাদের সাধারণ দৈনন্দিন কাজের জন্য বৈধ রেডিও যন্ত্রপাতি কূটনৈতিক আবরণে ব্যবহার করা যায়। অন্য আরেক পদ্ধতিতে চোরা কারবারিদের মাধ্যমে তথ্য আদান-প্রদান বা পাচার করা হয়। চোরা কারবারি তার স্বাভাবিক চোরাচালানের পাশাপাশি এসপায়োনেজের সাথেও যুক্ত থাকেন। এ পদ্ধতিকে সাধারণত উপেক্ষা করা হয়, কারণ একজন চোরা কারবারি যে কোনো সময় ধরা পড়তে পারেন এবং বাঁচার জন্য এসপায়োনেজের সাথে তার সম্পৃক্ততা প্রকাশ করে দিতে পারেন, যা যে কোনো সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর একটি ব্যাপার। এ পদ্ধতি যেসব জায়গায় অন্য সব পদ্ধতি ব্যর্থ হয়েছে, কেবল সেখানেই ব্যবহার করা হয়। কাউন্টার ইন্টেলিজেন্স। যদিও যে দেশে গুপ্তচর পাঠানো হয় সে দেশে আইনকানুন ভঙ্গ করেই তা করা হয়, এসপায়োনেজ আইনকানুন অনেকটা ক্রিমিনাল অ্যাক্টের সমগোত্রীয়। এসপায়োনেজ জগতে কোনো কাজ তার ন্যূনতম চিহ্ন যাতে প্রকাশ না হয়ে পড়ে সেভাবে সম্পাদন করা হয়। এমনকি যে দেশে এটা পরিচালনা করা হয় সে দেশের সরকার পর্যন্ত কোনো গোপন দলিল তথ্য চুরি যাওয়ার পরও এ ব্যাপারে সম্পূর্ণ নীরবতা পালন করে। অবশ্য মাঝে মাঝে যখন কোনো এজেন্ট ধরা পড়ে তখন এর ব্যতিক্রম হয়। যখন একজন এজেন্ট ধরা পড়ে তখন এর পশ্চাতে কাউন্টার ইন্টেলিজেন্সের অপারেটররা সক্রিয় বলে ধরে নেওয়া যায়। ভারতের ক্ষেত্রে এ কাজটি করে থাকে আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো। বেশিরভাগ ইন্টেলিজেন্স সংস্থায় বৈদেশিক ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স ও এসপায়োনেজ ভিন্ন ভিন্ন সংস্থার আওতাভুক্ত। যদিও ভারতে কাউন্টার ইন্টেলিজেন্স আইবির একটি অংশ, তবুও রয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা ও গোপন তথ্য পাচার বন্ধ রাখার জন্য রয়ে আলাদা একটি কাউন্টার ইন্টেলিজেন্স শাখা রয়েছে। অবশ্য একজন কাউন্টার ইন্টেলিজেন্স অপারেটিভের ভাষ্যমতে রয়ের কাউন্টার ইন্টেলিজেন্সের কোনো ক্ষমতা নেই, যা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে আইবির মতো কাউন্টার ইন্টেলিজেন্সের সন্দেহজনক কাউকে গ্রেফতার ও অন্তরীণ করার কোনো ক্ষমতা নেই। এ পর্যন্ত রয়ের অভ্যন্তরে উল্লেখযোগ্য কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।
র কাউন্টার ইন্টেলিজেন্স সেল সময়ে সময়ে ব্যক্তিগত নিরাপত্তার অনুসন্ধান, তল্লাশি ও সংস্থার সাধারণ নিরাপত্তা নিশ্চিতকরণে সন্তুষ্ট হয়েছে বলে ধরে নেওয়া যায়। যা হোক না কেন, এরপরও বিদেশি সংবাদ সংস্থার মতে রবিনাথ সোনি নামে একজন র কর্মকর্তা ১৩ ডিসেম্বর ১৯৭৪ সালে দলত্যাগ করেছেন বলে সন্দেহ করা হয়। রয়ের সূত্রমতে রবিনাথ সোনি ভারতীয় সেনাবাহিনীর একজন প্রাক্তন মেজর, যিনি পর্যায়ক্রমে রয়ের সংস্পর্শে আসেন এবং ১৯৭০ সালে পাকিস্তান ডেস্কের অতিরিক্ত পরিচালক রূপে যোগ দেন। খবরে সোনিকে একজন CIA-এর অনুস্থাপনকারী বলে উল্লেখ করা হয়, যদিও র এ খবরের সত্যতা অস্বীকার করে। এ সম্পর্কে যতটুকু জানা যায় তাতে দেখা যায় যে সোনি কিডনি অপারেশনের জন্য কানাডায় বদলি হবার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার এ বদলি কখনো বাস্তবে পরিণত হয়নি। সে সময় তাকে কিছু সংখ্যক বিদেশি মহিলার সাথে আড্ডা মারতে ও ঘোরাঘুরি করতে দেখা যায়, কিন্তু ডেস্ক প্রধানের প্রশ্নের জবাবে সে কোনো বিদেশির সাথে দেখা হবার কথা অস্বীকার করে। IB-এর কাউন্টার ইন্টেলিজেন্স অপারেটিভেরা এ ব্যাপারটি ডেস্ক প্রধানকে অবহিত করেন। সরকারি আইন অনুযায়ী কোনো ইন্টেলিজেন্স অপারেটিভ বিদেশিদের সাথে দেখা করলে তার বিশদ বর্ণনা লিখিতভাবে দিতে বাধ্য এবং বিশেষ করে কী কারণে তিনি বিদেশিদের সাথে দেখা সাক্ষাৎ করতে উৎসাহিত হয়েছেন তার উল্লেখ করতে হয়। যখন সোনিকে সুনির্দিষ্ট প্রমাণ দেখানো হয় তখন সে ওইসব বিদেশিনীকে তার শুধু বান্ধবী বলে উল্লেখ করেন। এর কিছুদিন পর সে কানাডায় ছুটি যাবার জন্য আবেদন করে, যা মঞ্জুর করা হয়। সোনি ছুটি পাবার সাথে সাথে কানাডায় চলে যান, যদিও তার স্ত্রী ও সন্তান তার আগেই কানাডায় চলে গিয়েছিলেন। তার ছুটি শেষ হয়ে যাওয়ার পরও যখন তিনি অনুপস্থিত থাকেন তখন র তাকে ফিরে এসে কাজে যোগদানের পরামর্শ প্রদান করে এবং এও বলে যে তিনি যদি সময়মতো ফিরে না আসেন তবে তাকে চাকরিচ্যুত করা হবে। ধারণা করা হয় কানাডীয় নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে সোনি স্থানীয় টরেন্টো স্টার পত্রিকায় যোগাযোগ করে এবং তাদের ওই চিঠিটি দেখিয়ে বোঝাতে চেষ্টা করেন যে ওই পত্রের র তাকে মেরে ফেলার ইঙ্গিত দিয়েছে। রয়ের সূত্রমতে কানাডীয় নাগরিকত্ব লাভের আশায় সোনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন এবং তজ্জন্য উক্ত নাটকের অবতারণা ঘটান। এখনও সোনি কানাডায় আছেন বলে বিশ্বাস করা হয়। র তার সম্পর্কে ওই বাড়ি শেষ খবর নিয়েছিল। IB-এর কাউন্টার ইন্টেলিজেন্স কার্যক্রম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে যে বিদেশি গোয়েন্দা সংস্থা খুব ভালোভাবেই ভারতে সক্রিয় রয়েছে, যেমন অন্যান্য দেশেও তারা সমানভাবে সক্রিয়। কোনো সময় তাদের লক্ষ্য হচ্ছে ভারত, আবার অনেক ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশসমূহ। পাকিস্তানের বর্তমান গোয়েন্দা কার্যক্রম বিশেষ করে ভারতের সামরিক অগ্রগতি ও স্থাপনা বলয়ে আবর্তিত। টিকারামা কাশ্যপের গ্রেফতার হওয়া, যিনি মারিকম কমান্ডারদের মিটিংয়ের সারসংক্ষেপ পাকিস্তান দূতাবাসের আনোয়ার আহমেদ নামক একজন কর্মচারীর কাছে ৯ নভেম্বর ১৯৭৯ সালে পাচার করেন, তা অতি সম্প্রতি একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। IB এসব গুপ্তচরদের গুপ্ত স্থান থেকে তাড়িয়ে বের করে আনে। এক্ষেত্রে তাদের পদ্ধতি অন্যান্য সংস্থার মতো একই এবং অত্যন্ত সরল সাধারণ পদ্ধতিতে একজন গুপ্তচরকে ফাঁদে ফেলা হয়। এই ফাঁদ পাতার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কিছু দলিলপত্র সংগ্রহের জন্য ফেলে রাখা হয়, যা একজন গুপ্তচরের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি ব্যাপার। এসব দলিলপত্র সংগ্রহ করার পরপরই উক্ত গুপ্তচরকে শুধু নিরীক্ষণে রাখা হয় এবং শেষে কাশিয়াপের মতো গ্রেফতারের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। কাশিয়াপকে বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, কারণ তার অতিরিক্ত ব্যয় IB-এর নজরে আসে। এরপর শুধু ধৈর্য ধরার ব্যাপার, যতক্ষণ না পর্যন্ত সে তার কেস অফিসারের সাথে যোগাযোগ স্থাপন করে। অন্য একটি ঘটনায় UNI নামে একটি সংবাদ সংস্থার সূত্রমতে পাকিস্তানি এসপায়োনেজ কার্যক্রমে 52 জন ভারতীয় সামরিক কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার ঘটনা প্রকাশ পায়, যার মধ্যে 28 জন ছিলেন কমিশনপ্রাপ্ত অফিসার। এ ঘটনার ফলশ্রুতিতে 3 জন পাকিস্তানি এজেন্ট ধরা পড়ে, যারা ভারতে গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত ছিলেন। যেহেতু এ কেসটি আতসম্প্রতি একটি ঘটনা, তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। অবশ্য এখন সাম্বা স্পাইং কেস নামে আলাদা একটি বই বেরিয়েছে, যাতে ওই ঘটনার সম্পূর্ণ বিবরণ পাওয়া যায়। এখানে যে ব্যাপারটি লক্ষণীয় তা হল পাকিস্তানি ইন্টেলিজেন্স ধারণাতীতভাবে ভারতে সক্রিয়। এ ঘটনা সংবাদ মাধ্যমে সাম্বা স্পাইং কেস নামে সমধিক পরিচিত, যা নিকট অতীতে IB-এর মাধ্যমে উন্মোচিত সবচেয়ে বড় মাপের একটি পাকিস্তানি গুপ্তচর কার্যক্রম বলে ধরা যায়। KGB ও CIA-এর ব্যাপারেও অনুরূপ গুপ্তচর বৃত্তির প্রমাণ আছে এবং তাদের কিছু এজেন্ট পূর্ববর্তী কয়েক বছরে ভারতে ধরাও পড়েছে। ভুল তথ্য উপস্থাপন। রয়ের গৃহীত কৌশল
বা ব্যাপক অর্থে ইন্টেলিজেন্স কৌশলের শেষ ধাপে এসে আমরা ফাঁকি দেওয়া বা ভুল তথ্য উপস্থাপন এ ধরনের ভিন্ন ভিন্ন অভিধায় ভূষিত বিভিন্ন সংস্থার প্রদত্ত বিশেষণ নিয়ে আলোচনা করতে পারি। তবে যে বিশেষণেই ভূষিত করি সবার উদ্দেশ্য এক ও অভিন্ন, আর তা হল ভুল পথে পরিচালিত করা, জনমতকে হতবুদ্ধি, বিশৃঙ্খল বা প্রজ্বলিত করা। যুদ্ধাবস্থায় এসবের উদ্দেশ্য হচ্ছে দেশের উপকারার্থে সামরিক উদ্দেশ্য হাসিল করা, আর শান্তিকালীনও এগুলো দেশের স্বার্থের সাথে জড়িত। সোজা কথায় এর অর্থ হচ্ছে প্রবঞ্চনা বা চাতুরীর আশ্রয়ে কার্যসিদ্ধি করা। এক্ষেত্রে শত্রু দেশে ভুল তথ্য অনুপ্রবেশ করানো হয়, যার ফলশ্রুতিতে সেই দেশের স্বার্থহানি ঘটে থাকে। এর উদ্দেশ্য হচ্ছে শত্রু দেশের জনগণকে নিজ দেশের ইচ্ছা অনুযায়ী কোনো বিশেষ কিছুতে বিশ্বাস করানো। এ সংক্রান্ত উদ্দেশ্য হাসিলের জন্য ভুল গোয়েন্দা রিপোর্ট, সংবাদ মাধ্যম, ডিপ্লোম্যাটিক চ্যানেল অথবা রাজনীতিবিদ, সাংবাদিক ও অন্য পেশাদারদের মাধ্যমে অনুপ্রবিষ্ট করা হয়, যাদের মতামত ভুল তথ্য পরিবেশনের সূত্র ধরে নিজ দেশের ইচ্ছা অনুযায়ী পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার মতো প্রভাব বিস্তারকারী। স্বদেশপ্রেম ও এক্সট্রিম প্রবঞ্চনা। ইন্টেলিজেন্স জগতে স্বদেশপ্রেমকে বিদেশি নাগরিকদের দেশত্যাগকরণে প্রণোদ্বুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। স্বদেশপ্রেমকে ভুল ব্যবহার করে বিদেশি নাগরিকদের দেশের সরকার ও বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রভাবে মনোনিবেশ করে বৈদেশিক নাগরিকদের মনে একটি ভয়ের সৃষ্টি করা হয়। তারপর ভয়কে নিজের দেশের স্বার্থে ব্যবহার করা হয়। প্রশস্তভাবে ব্যবহৃত হয় এক্সট্রিম প্রবঞ্চনা, বা যাকে আমরা সিভার বলে থাকি, যা দ্বারা জগতে বিরূপ মন্ত্রণ বা স্ট্যাগার সৃষ্টি করা হয়। একবার পরীক্ষিত একটি বিরম মন্ত্রণ দিয়ে সেটি সফল হলে সে রোগ বা সে সঙ্গযন্ত্রকে তারপর সিভার করা হয়, যেখানে আরও সাহসী পদ্ধতিতে মন্ত্রণ দিয়ে অন্য কার্যকরণ শুরু হয়। বৈদেশিক গোয়েন্দা সংস্থা নির্দিষ্ট দেশবিশেষে বিশেষভাবে তাদের ব্যবহার করে, বা তাদের মুখ্য উদ্দেশ্য হাসিলের জন্য তারা নিবৃত্ত থাকে, অথবা তাদের উদ্দেশ্য থাকে কোনো কিছুর মুখ বন্ধ করা বা কোনো ব্যাপারে নিবেদন ব্যক্তিতে প্রণোদিত করা। যখন একই সঙ্গে অনেকে এ ব্যাপারে জড়িত হয়ে পড়েন, তখন তা একটি নতুন যোগসূত্র সৃষ্টি করে ফেলে। যোগযন্ত্রটিকে প্রশস্তভাবে অথবা সামান্যভাবে ব্যবহার করা হয় যাদের স্বার্থ সংশ্লিষ্ট তাদের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য। বহু শত বছর আগ থেকে শুরু করে এগুলো সামরিক উদ্দেশ্যে সর্বব্যাপী প্রশস্তভাবে ব্যবহারের যোগসিদ্ধ হয়েছে। ভুল তথ্য প্রদানের মাধ্যমে বাংলাদেশ অপারেশনের সময় অত্যন্ত কার্যকরী ফল পাওয়া গিয়েছিল। পশ্চিমা ইন্টেলিজেন্স এজেন্সিসমূহ ধারণা করে ভারতের দ্রুত ও পর্যাপ্ত সৈন্য সমাবেশের ক্ষমতা নেই। পশ্চিমাদের এ বিশ্লেষণ কায়দা করে পাকিস্তানি ইন্টেলিজেন্সে প্রবিষ্ট করানো হয়। আসলে ভারতীয় সৈন্য উত্তর পূর্বে সমাবেশ করেছিল। প্রস্তুতি পর্বে পশ্চাৎ অবস্থান থেকে আদিষ্ট জায়গায় সেনা চলাচলের অবস্থা বিরাজিত ছিল। এ কারণে সেনাবাহিনী দূরে বিস্তৃত এলাকা যেমন ঝাঁসি, রবিনা, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরে অবস্থান নেয়। সেসব স্থানে সংকুচিত চলাচল অব্যাহত রাখা হয়। এক্ষেত্রে প্রথমেই নিরাপত্তার কথা চিন্তা করা হয়, কারণ একটিমাত্র শব্দের প্রকাশ পাওয়া অত্যন্ত ক্ষতির কারণ হতে পারত। পরিকল্পনাকারীরা ভারতের মতো একটি উন্মুক্ত দেশে কোনো গোপন তথ্যের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত ছিলেন না। বিশেষ করে ব্যাপক সৈন্য চলাচলের মতো উন্মুক্ত চলাচলে তা হওয়াই স্বাভাবিক। তবে তারা এক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বনের চেষ্টা করেন। ভারতীয় প্রতিরক্ষা অবস্থানসমূহ, বিশেষ করে শেষ প্রান্তের রিজার্ভ সৈন্য সমাবেশ গোপন রাখার উদ্দেশ্যে সৈন্যবাহিনীকে মহড়াস্থলে ভান করার জন্য পাঠিয়ে দিয়ে একদম শেষ পর্যায়ে যুদ্ধ শুরুর মুহূর্তে তাদের অপারেশনাল অবস্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়। এই প্রস্তাবনায় ভারতীয় সেনাধ্যক্ষ জেনারেল মানেকশা রাজি হননি, বরং তিনি উল্লেখ করেন, আমি এ কল্পনাপ্রবণ খেয়ালি পরিকল্পনা মোটেই পছন্দ করছি না। আপনাদের এটা অবশ্যই বোঝা উচিত যে আমার সেনা সংগঠন কোনো জার্মান প্যান্থার ডিভিশন নয়। তাদের চলাচলে নিজেদের চাহিদামতো সময়ের প্রয়োজন আছে। অতএব তদনুযায়ী সেনাবাহিনীকে প্রকাশ্য দিবালকে পুরোপুরি গোপনীয়তা ভঙ্গের ঝুঁকি নিয়েও শুধু সুষ্ঠু চলাচলের স্বার্থে কনসেন্ট্রেশন এলাকায় পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়। কনসেন্ট্রেশন এলাকা বলতে যেখানে সেনাবাহিনী পুরোপুরি প্রতিরক্ষা অবস্থানে যাওয়ার পূর্বে একত্রিত হয় তাকে বোঝায়। অবশ্য তাদের প্রকৃত অবস্থানের কথা গোপন রাখার জন্য অন্য অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল যাত্রাপথে বিভিন্ন স্থানে উদ্দেশ্যমূলক থামা, গুপ্ত পর্যবেক্ষকদের ফাঁকি দেওয়ার জন্য অন্য ধরনের ভুল ফরমেশন সাইন, অর্থাৎ কোনো ব্রিগেড বা ডিভিশনের সৈন্যরা আলাদাভাবে ব্রিগেড বা ডিভিশন অনুযায়ী ইউনিফর্মের হাতায় যে প্রতীক সংযুক্ত রাখে, এবং সম্পূর্ণ নতুন যুদ্ধ কৌশল সংক্রান্ত প্রতীক চিহ্নসমূহের ব্যবহার। ইন্ডিয়াস ওয়ার সিন্স ইন্ডিপেন্ডেন্স, দ্য লিবারেশন অফ বাংলাদেশ, ভলিউম 2, বিকাশ, 1980।
এসব উদ্যোগ বেশ কিছুদিনের জন্য পর্যবেক্ষকদের বোকা বানাতে সক্ষম হয়েছিল। এদিকে র সূত্র থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ভুল তথ্য উপস্থাপনের ফলে পশ্চিমা পর্যবেক্ষকরা সত্য বিবর্জিত সিদ্ধান্তে উপনীত হন। পাকিস্তানে ইন্টেলিজেন্স এজেন্টরা বেশ কিছু সময়ের জন্য সৈন্য চলাচলের আসল খবর সংগ্রহে ব্যর্থ হয়। যদিও শেষ দিকে এসে তারা সফলতা লাভ করে, কিন্তু ততদিনে ভারতীয় উদ্দেশ্য সফলতার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। অন্যদিকে ভুল তথ্য পরিবেশনার ধারা অনুসরণ করে চীন পশ্চিমা পর্যবেক্ষকদের এ ধারণা দেয় যে তারা সাম্প্রতিক প্রশান্ত মহাসাগরে সংগঠিত মিসাইল পরীক্ষায় সম্পূর্ণ সফলতা লাভ করেছে। অবশ্য র এর উল্টোই অনুমান করে। এগুলোই মূলত কম বেশি ক্ষেত্রে প্রচলিত এসপায়োনেজ ধারণা দেওয়ার জন্য যথেষ্ট। ঢ বিশেষ অপারেশনসমূহ, স্পেশাল অপারেশনস। এত কিছুর পরেও র এর মধ্যে বিশেষ এসপায়োনাজ সংগঠন সক্রিয়, যারা এসপায়োনাজ ছাড়াও রাগঢাক ছদ্মাবরণে, যা সাধারণত প্রকাশ পায় না এমন প্রচুর নোংরা কাজে ব্যস্ত থাকে। এরা অফিস অফ স্পেশাল অপারেশনের আওতাধীনে এদের কার্যক্রম চালিয়ে থাকে। ওএসও মূলত এর নামের মতোই বিশেষ অপারেশন পরিচালনা করে। এ সংগঠনে যারা কাজ করেন তারা একজন বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তি, যারা অপারেশনের ধরনের উপর ভিত্তি করে বিশেষ প্রশিক্ষণ পেয়ে থাকেন। কোনো ইন্টেলিজেন্স, তা সে বিশেষ বা অন্য যে কোনো ধরনেরই হোক না কেন, তা মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি ছাড়া শুরু হতে পারে না। ওএসও স্টাফরা প্রচলিত এসপায়োনজরই বিভিন্ন কলাকৌশল রপ্ত করেন, কিন্তু প্রচলিত এসপায়োনাজ থেকে তাদের পরিচিতি প্রকাশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ঝুঁকিও অনেক ব্যাপক। ব্যর্থতা এক্ষেত্রে প্রচণ্ড হেনস্থার কারণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যদি অপারেশনের কথা জনগণের কাছে প্রকাশ পেয়ে যায়। কিন্তু তবুও এ ঝুঁকি ওএসওকে নিতেই হয়। তবে র এই ক্ষেত্রে বেশ ভাগ্যবান, কারণ এর গৃহীত বাংলাদেশ ও সিকিম অপারেশন দুটো জনগণের কাছে কিছু কিছু প্রকাশ পেলেও এতে কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়নি। এর মৌলিক কার্যক্রম আবর্তিত হয় সংস্থর বিভিন্ন সূত্র থেকে, যেমন ছাত্র, ধর্মীয় গোষ্ঠী, শ্রমিক ও প্রবাসীদের মাধ্যমে সংগৃহীত তথ্যের বিশ্লেষণের উপর, যা কিনা জনসচেতনতার প্রতিকূলে নয়। পরিকল্পনা, সংগঠন ও অপারেশনের যাত্রা বিশেষভাবে নির্দিষ্ট সময়ে শুরু করার মাধ্যমে ওএসওর কার্যক্রম চলতে থাকে। কোনো সময় দলত্যাগী কাউকে সমর্থন ও সাহায্য দান ও সমন্বয় সাধন করারও প্রয়োজন দেখা দিতে পারে। এসব উদ্দেশ্য সাধনের জন্য ওএসও অপারেটররা বিভিন্ন কভার নিয়ে গোপন ছদ্ম উপায়ে নানা ধরনের সংস্থা গঠনে বা বিভিন্ন সংস্থাকে সাহায্য করে, যাদের শত্রু এলাকায় বৈধভাবে কাজ চালিয়ে যেতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে কভার গ্রহণের জন্য সাধারণত ট্রাভেল এজেন্সি, ছোটখাটো রপ্তানি প্রতিষ্ঠান, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়। এক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অপারেশন শেষ না হওয়া পর্যন্ত ওই কভারে কাজ চালিয়ে যাওয়া যায়। কোনো ক্ষেত্রে অপারেশনের পরেও যদি কভার সন্দেহের ঊর্ধ্বে ও পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে অপারেটিভরা ওখানে থেকে যায়। আবার যখন কোনো দেশের সাথে রাজনৈতিক কোনো আলোচনা ব্যর্থ হয়, তখনও ওএসওকে বিশেষ কাজে স্মরণ করা হয়। অবশ্য যখন যুদ্ধের ডামামা বলে বাঁচতে থাকে, তখন ওএসওকে ছাড়া অন্য কোনো উপায় থাকে না। ওএসও এমনই একটি সংগঠন যার কার্যাবলীকে বলা যায় গোপন বিশেষ অপারেশন, যা অন্য কিছু থেকে কম শয়তানিপূর্ণ, তবে অবশ্যই যুদ্ধ থেকে ভালো প্রকৃতির।